ওকে। সো চ্যাপ্টার নাম্বার 1 এ আমরা ছিলাম এবং 1 থেকে আমরা যে জিনিসগুলি কভার করেছি একটু দেখে নিই ১ম এ। আমরা ভ্যালু অফ মার্কেটিং দেখেছিলাম, স্কোপ অফ মার্কেটিং পড়েছি, হোয়াট ইস মার্কেটেড সেটা আমরা দেখেছি। বেসিক কনসেপ্টস গুলি, হু মার্কেটস কে মার্কেট করে বা মার্কেটিয়ার কাকে বলে। এর ডিমান্ড স্টেটস আমরা দেখেছিলাম। একটা সিম্পল ফ্লো দেখেছি মডার্ন ইকোনমিতে। একটা সিম্পল মার্কেটিং সিস্টেম নিয়েও আমরা কথা বলেছি। আফটার দেন হচ্ছে আমরা কি কাস্টমার মার্কেট নিয়ে কথা বলেছি, কোর মার্কেটিং কনসেপ্টস এর মধ্যে নিডস, ওয়ান্টস এন্ড ডিমান্ডস নিয়ে কথা বলেছি। 5 5 টাইপস টাইপস অফ অফ নিডস নিডস নিয়ে নিয়ে আমরা আমরা কথা কথা বলেছি। বলেছি। তারপর তারপর এসটিপি এসটিপি অ্যানালাইসিস, অ্যানালাইসিস, সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশন এটা নিয়ে আমরা কথা বলেছি। এরপর ভ্যালু প্রপোজিশন, অফারিংস এন্ড ব্র্যান্ডস নিয়ে আমরা কথা বলেছি। জি, শোনা যাচ্ছে? এরপর আমরা মার্কেটিং চ্যানেলস নিয়ে কথা বলেছি, কমিউনিকেশন, ডিস্ট্রিবিউশন এন্ড সার্ভিস চ্যানেলস নিয়ে বলেছি। পেইড মিডিয়া, ওন মিডিয়া এন্ড আর্ন মিডিয়া এগুলি কতগুলি নিয়ে কথা বলে ভ্যালু স্যাটিসফ্যাকশন থেকে সম্ভবত আমাদের কথা বলার কথা ছিল। এর আগে যেগুলি আমরা বলেছিলাম দেখেন, ভ্যালু আমরা আগে বলেছিলাম, ভ্যালু মিনস হচ্ছে বেনিফিটস মাইনাস কস্ট। অফারিংস আমরা বলেছি মার্কেটে যা কিছু আপনি নিয়ে আসবেন, মার্কেটে কাস্টমারদের জন্য যা যা অফার করবেন সেটাই অফারিংস। এটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, ইনফরমেশন হতে পারে অথবা অন্য যে কোনো কিছু হতে পারে। ব্র্যান্ডস হচ্ছে যখন আপনি কোনো নোন সোর্স থেকে কিনবেন, কোথা থেকে কার কাছ থেকে কিনছেন সেটা যখন আইডেন্টিফাই করা যাবে সেটাকে আমরা বলছি ব্র্যান্ড অথবা ব্র্যান্ডস। এরপর আমরা বলেছি মার্কেটিং চ্যানেলস। মার্কেটিং চ্যানেলস যখন আমরা বলেছি তার মানে ডিফারেন্ট চ্যানেলের মাধ্যমে আপনি আইদার কাস্টমারদের সাথে কমিউনিকেট করেন, তাহলে সেটা হবে কমিউনিকেশন চ্যানেলস। আপনি যখন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস আফটার মেকিং সেটা যখন ডিস্ট্রিবিউট করেন কোনো চ্যানেলের মাধ্যমে সেটা হবে ডিস্ট্রিবিউশন চ্যানেল। আর আপনি যে চ্যানেলের মাধ্যমে সার্ভিস অফার করেন কাস্টমারদেরকে সেটাকে আমরা বলি সার্ভিস চ্যানেল। এরপর আমরা বলেছি পেইড মিডিয়া, যে মিডিয়াগুলিতে আপনার প্রমোশনের জন্য পে করতে হয়। আই মিন উইদাউট পেমেন্ট যেখানে কোনো ধরনের প্রমোশন হয় না সেগুলো হচ্ছে পেইড মিডিয়া। ফর এক্সাম্পল টিভি, ম্যাগাজিন, অ্যাড ডিসপ্লে অথবা পেইড পে করে সার্চ করা অথবা স্পন্সরশিপ, ইভেন্ট স্পন্সরশিপ অথবা অন্য যেকোনো জায়গায় যখন আপনি স্পন্সর করবেন ইউ হ্যাভ টু পে। সো পেইড মিডিয়া হচ্ছে একটা অপশন। এরপর আমরা বলছি ওন মিডিয়া, এ কোম্পানি অর ব্র্যান্ড ব্রোশিওর, ওয়েবসাইট, ব্লগ, ফেসবুক পেজ অর টুইটার অ্যাকাউন্ট, এগুলোকে আমরা বলছি ওন মিডিয়া, যেটা আপনার নিজস্ব ওনারশিপে থাকে। একটা কোম্পানির তার নিজস্ব ব্রোশিওর থাকে, সেটা তার। একটা কোম্পানির ওয়েবসাইট থাকে সেটাও তার, একটা কোম্পানির ব্লগ থাকে সেটাও তার, একটা কোম্পানি ফেসবুক পেজ থাকে, টুইটার অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, এগুলো সবকিছুই একটা কোম্পানির নিজস্ব মিডিয়া। এরপর আমরা বলছি আর্ন মিডিয়া, ওয়ার্ড অফ মাউথ, বাজ মার্কেটিং, ভাইরাল মার্কেটিং এগুলি সবই আর্ন মিডিয়ার অংশ। তারপর আমরা বলেছি যে ইমপ্রেশন যে জিনিস, ইমপ্রেশন অকার্স when consumers view a communication। একটা কোম্পানি থেকে যখন কোনো কমিউনিকেশন, কোনো প্রমোশন, কোনো টিভিসি আপনি দেখেন তখন সেটাকে আমরা বলছি যে আপনি এই টিভিসি বা এটার মাধ্যমে আপনার মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হয়। সেই ইমপ্রেশনটা নেগেটিভ হতে পারে, সেই ইমপ্রেশনটা পজিটিভ হতে পারে। একটা টিভি কমার্শিয়াল দেখে আপনার ভালোও লাগতে পারে, একটা টিভি কমার্শিয়াল দেখে আপনার খারাপও লাগতে পারে। এরপর বলেছে এঙ্গেজমেন্ট, দ্য এক্সটেন্ট অফ এ কাস্টমার্স অ্যাটেনশন অ্যান্ড অ্যাক্টিভ ইনভলভমেন্ট উইথ এ কমিউনিকেশন। তার মানে একটা পার্টিকুলার কমিউনিকেশন যখন চলে সেটার সাথে আপনি কতটা ইনভলভড বা কতটা এটার সাথে এঙ্গেজ করতে পেরেছেন, মানে কতটা অ্যাটেনশন দিতে পেরেছেন অথবা কতটা অ্যাক্টিভলি সেটা শুনেছেন সেটাকে বলে এঙ্গেজমেন্ট। কোনো কোনো ক্ষেত্রে এঙ্গেজমেন্টটা কম থাকে, কোনো কোনো ক্ষেত্রে এঙ্গেজমেন্টটা বেশি হয়। যেমন কোনো অ্যাড মানুষকে এঙ্গেজ করতে পারে, কোনো অ্যাড মানুষকে এঙ্গেজ করতে পারে না। তার মানে যেটার ইমপ্রেশন পজিটিভ হবে সেটার সাথে মানুষ এঙ্গেজ হবে, আর যেটা ইমপ্রেশন পজিটিভ থাকে না সেটার সাথে মানুষ এঙ্গেজ হয় না। এরপর ভ্যালু বারবারই এসছে, ভ্যালু আমরা আগে বলেছি। এটাকে আমরা বলেছি বেনিফিটস মাইনাস কস্ট, তবে এটাকে কিউএসপি দিয়ে এক্সপ্লেন করা যায়। কিউএসপি, কিউ ফর কোয়ালিটি, এস ফর সার্ভিস এন্ড পি ফর প্রাইস। আপনি যখন কোনো একটা পার্টিকুলার
আই মিন প্রোডাক্ট অথবা সার্ভিস যেটাই আপনি নেন না কেন, তার মানে আপনি যখন কোনো পার্সেজ এ যাচ্ছেন, কোনো অফার যখন আপনি মার্কেটে একসেপ্ট করবেন, তখন ৩ টা জিনিস আপনি নরমালি দেখেন ভ্যালু জাজমেন্ট এর জন্য। জিনিসটা থেকে আপনি কি পাচ্ছেন? প্রোডাক্ট অথবা সার্ভিস হলে প্রোডাক্ট কতটুকু পাচ্ছেন, সেটার সাথে সার্ভিস কি পরিমাণ আছে, ওইটা কোয়ালিটি কেমন এবং প্রাইস কেমন। কোয়ালিটি, প্রাইস এটা খুব দুটো ইম্পোর্টেন্ট এবং সার্ভিসের সাথে যোগ হয়। আপনি যখন বেটার কোয়ালিটি দিতে পারবেন, প্রাইস যখন কমাতে পারবেন এবং সার্ভিস যখন বাড়াতে পারবেন, তখন বোঝা যাবে যে এটার ভ্যালু বেশি। আর যদি দেখা যায় যে কোয়ালিটি পুয়ার, প্রাইস বেশি এবং সার্ভিস কম, তাহলে স্বাভাবিকভাবে এটার ভ্যালু কিন্তু কম হবে। এরপরে হচ্ছে স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন হচ্ছে a person's judgment of a product's perceived performance in relationship to expectations. তার মানে যেটা আমরা আগে বলেছি, আপনি যা এক্সপেক্ট করেন আর যা পান সেটার আলোকে ঠিক হয়। স্যাটিসফ্যাকশন হচ্ছে a person's judgment of a product's perceived performance in relationship to expectations, যেখানে আমরা বলছি যে আ আপনি যখন জাজ করেন একটা প্রোডাক্ট অথবা সার্ভিস কিনে কতটুকু আপনি পেলেন, এটার সাথে আপনার যে এক্সপেকটেশন ছিল সেটার সাথে আপনি কম্পেয়ার করেন। আফটার কম্পেয়ার করার পর যদি আপনার কাছে মনে হয় আপনি যা এক্সপেক্ট করেছেন তার থেকে বেশি পেয়েছেন, তাহলে আপনি স্যাটিসফাইড হবেন। যদি আপনার কাছে মনে হয় যা আপনি চেয়েছেন তার থেকে কম পেয়েছেন, তাহলে আপনি ডিসস্যাটিসফাইড হবেন। আর যা এক্সপেক্ট করেছেন তার থেকে যদি অনেক বেশি পেয়ে যান, তাহলে আপনি ডিলাইটেড হবেন। আমরা বলেছিলাম ক্লাসে, customers have three conditions. Condition number one, either customer will be satisfied, or customer will be dissatisfied, or customer will be delighted. তাহলে কাস্টমার যখন সমান পায় তখন স্যাটিসফাইড হয়, কাস্টমার যখন তার এক্সপেকটেশন থেকে বেশি পায় তখন সে হচ্ছে ডিলাইটেড হয়, আর কাস্টমার যখন তার এক্সপেকটেশন থেকে কম পায় তখন সে কি হয়, তখন সে জাস্ট হচ্ছে ডিসস্যাটিসফাইড হয়ে যায়। এটা ছিল স্যাটিসফ্যাকশন এর ডেফিনিশন। এরপর যদি আমরা আরেকটু সামনে যাই, এগুলো সবই কিন্তু এখনো কোর কনসেপ্ট। সাপ্লাই চেইন, সাপ্লাই চেইন আরেকটা। আপনি দেখেন একটা যদি আপনার কোন সাপ্লাই চেইন কখনো দেখেছেন কিনা জানেন না। যেকোনো একটা কোম্পানি যদি আপনি সিম্পল স্ট্রাকচার দেখেন, তাহলে একটা কোম্পানি কি করে? ম্যানুফ্যাকচার করে। কোন একটা প্রোডাক্ট অথবা কোন একটা সার্ভিস সে প্রোডিউস করে। এই প্রোডাকশন এর ক্ষেত্রে যদি আপনি দেখেন, আপনি যদি সাপ্লায়ার কে মাঝখানে প্লেস করেন, তাহলে আ ইন বিটুইন কি হতে পারে? ইন বিটুইন যেটা হয় যে আপনার একদিকে থাকে আপস্ট্রিম আরেকদিকে থাকে ডাউনস্ট্রিম। তার মানে ম্যানুফ্যাকচারার যদি মাঝখানে থাকে, একদিকে সাপ্লায়ার থাকে, সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়াল সাপ্লাই নিতে হয়। তারপর হচ্ছে একটা কোম্পানি যখন কোনো কিছু প্রোডিউস করে, সেটা ডিস্ট্রিবিউশন এর জন্য ডিস্ট্রিবিউশন সিস্টেম এর উপর রিলাই করতে হয়। সেটার প্রমোশন এর জন্য মার্কেটিং অ্যান্ড সেলস এর উপর রিলাই করতে হয়। আবার এর সাথে যোগ হচ্ছে ডিস্ট্রিবিউটর যারা থাকে, রিটেইলার, হোলসেলার, ডিলার, তারা প্রোডাক্ট অথবা সার্ভিসটা সেখান থেকে নিয়ে কাস্টমারদের কাছে হ্যান্ড ওভার করে। কাদের কাছে হ্যান্ড ওভার করে? ফাইনাল কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করে। তাহলে দেখেন কাস্টমার থেকে শুরু করে অথবা সাপ্লায়ার থেকে শুরু করে কাস্টমার, ইন বিটুইন কোম্পানি, ইন বিটুইন হচ্ছে ডিস্ট্রিবিউশন, ইন বিটুইন মার্কেটিং, ইন বিটুইন সেলস, সার্ভিস, বিভিন্ন জিনিস কিন্তু ইনভলভ থাকে। কিন্তু আমরা এই পুরো চ্যানেলটাকে বলছি সাপ্লাই চেইন, যেখানে আমরা দেখি যে এই চ্যানেল স্ট্রেচিং ফ্রম র মেটেরিয়াল টু কম্পোনেন্টস টু ফিনিশড প্রোডাক্টস ক্যারিড টু ফাইনাল বায়ার্স, যেটা বলবো একদম কাস্টমারের কাছে দেয়া পর্যন্ত যতগুলি স্টেপস আছে পুরোটা মিলিয়ে আমরা বলছি সাপ্লাই চেইন। আপনি একটু যদি খেয়াল করে দেখেন, এই সকালবেলা যখন আপনি বের হন অথবা আপনি যখন কোনো রেস্টুরেন্টে যান অথবা আপনি যখন কোনো আই মিন আ কোনো শপিং মলে যান অথবা আপনি যখন হচ্ছে কোনো রেস্টুরেন্টে বা কফি শপে যান অথবা কোনো পেস্ট্রি যখন আপনি নেন কোনো ফাস্ট ফুড থেকে, আপনার কাছে মনে হতে পারে এই পেস্ট্রিটা যারা চিন্তা করে, যারা মার্কেটিং বা যারা বিজনেসের তারা জানে এই পেস্ট্রিটা আসলে এই ফাস্ট ফুড রেস্টুরেন্টে আনার জন্য কত মানুষ কাজ করেছে। এটা শুধু একজন বা একক হাতে বা একটা কোম্পানি করেছে তা না। এটার সাথে অনেকেই ইনভলভ হয়েছে। অনেক মানেই হচ্ছে আসলে অনেক। সে অনেক বলতে বলা হচ্ছে ধরেন যখন আপনি একটা পেস্ট্রি নিচ্ছেন,
এর জন্য হুইট প্রোডাকশন এর সাথে ওয়ার্কার যারা ছিল, ফার্মার যারা ছিল তারা ইনভলভ ছিল। তার মানে এক্ষেত্রে তাদের ইনভলভমেন্ট আছে। এরপর যদি আপনি ধরেন হুইট প্রোডাকশন ফার্মাররা করলো, তারপর ইন্টারমিডিয়ারিজ বা মধ্যস্বত্বভোগী যারা আছে তারা এটার সাথে যোগ হলো। এরপর যদি আপনি ধরেন আ এর বাইরে যদি আপনি চিন্তা করেন একটু, আ ফর এক্সাম্পল আপনি আম কি বলা যায়? আপনি ধরলেন আ সাপ্লায়াররা এটা সাপ্লাই দিল। তার মানে ফার্মাররা সাপ্লাই দিল অথবা হচ্ছে এখানে ইন্টারমিডিয়ারিজ রা যোগ হলো। কৃষকের কাছ থেকে হুইট কিনে নিল। সেই কৃষক আবার সেটা যারা কিনে নিল মিডলম্যান তারা আবার আরেকটা গ্রুপের কাছে বিক্রি করল। ওই গ্রুপটা সেটা হচ্ছে ওখানকার লোকাল মার্কেট থেকে সবগুলো কালেক্ট করে একটা রিলেটেড যোগ হলো। তারপর পথে আসতে অনেক জায়গায় আপনাকে হচ্ছে চাঁদা হলো, এদিকে হলো তার মানে আরো মানুষ যোগ হলো। এরপর যেটা হচ্ছে যে এটা ঢাকায় আসার পরেই আবার আপনি অন্য জায়গায় বিক্রি করলেন, সেখানে আরো কিছু মানুষ যোগ হলো। তারপর আপনি এটা যখন সামনে নিয়ে গেলেন অথবা এইটা যখন ওদের কাছে বিক্রি করলেন, সেখানে আরো মানুষ যোগ হলো। তারপরে এটা ভাঙানো হলো, সেখানে আরো মানুষ যোগ হলো। তারপর হচ্ছে মনে করেন এরপর এই জিনিসটা যে মেশিনে ভাঙলো, মেশিন যারা তৈরি করলো সেরকম আবার অন্য মানুষ যোগ হলো। তারপরে আবার হচ্ছে সেটা যে কোম্পানি আপনার কাছ থেকে কিনে নিল তারাও সেখানে যোগ হলো। এভাবে বিভিন্ন লোক যোগ হয়ে গেল। তার মানে লোক একজনের পর একজন, একজনের পর একজন কিন্তু যোগ হতে থাকলো। এই যে বিভিন্ন লোকজন হচ্ছে এখানে এড হলো বা কন্ট্রিবিউট করলো, এই সবাই মিলে কিন্তু সাপ্লাই চেইন। ফাইনালি এটা বেক করা হলো এবং বেক করার পরে সেটা হচ্ছে আবার কিছু লোকজন আপনার স্টোরে নিয়ে আসলো। আসার সময় ট্রান্সপোর্ট বা আরো অন্যান্য বিভিন্ন লোকজন যোগ হলো। প্যাকেজিং এর সাথে যারা আছে তারা যোগ হলো। যে রেফ্রিজারেটর এ রাখা হলো, তারা হচ্ছে রেফ্রিজারেটর সাপ্লাই করলো, তারাও যোগ হলো। তার মানে সহজ করে বললেই একটা পার্টিকুলার হচ্ছে এই ধরনের পেস্ট্রি যখন আপনি কিনেন, এটার সাথে শুধুমাত্র একটা গ্রুপ যোগ থাকে না, বরঞ্চ অসংখ্য গ্রুপ এটার সাথে কিন্তু জয়েন করে। এখানে সিম্পল একটা দেখেন আ কফির কথা বলা আছে। অনেক ডিটেইল না বললেও যতটুকু বলেছে সেটার আলোকে যদি এক্সপ্লেইন করেন, আমরা বলছি যে ইথিওপিয়ান ফার্মার্স গ্রো অ্যান্ড হারভেস্ট কফি বিন। তারা কফি আ প্রোডিউস করলো এবং সেটা হারভেস্ট করলো। ফার্মার সেল দ্য বিনস টু ফেয়ার ট্রেড কোঅপারেটিভ। তাদের ওখানে একটা কোঅপারেটিভ আছে। সেই কোঅপারেটিভ এর কাছে তারা সেটা সেল করলো এবং কোঅপারেটিভ এর কাছ থেকে যারা কিনে নিল তারা এটা ওয়াশ করলো, তারপর হচ্ছে ড্রাই করলো, তারপর হচ্ছে প্যাকেজিং এর মাধ্যমে শিপ করলো। তারপর এটা হচ্ছে বিভিন্ন ট্রেডিং অর্গানাইজেশন এর কাছে গেল। তারপর ট্রেডিং অর্গানাইজেশন মাধ্যমে সারা পৃথিবীতে সেটা পৌঁছে গেল। হুম? আ তো সবকিছু মিলিয়ে আমরা বলছি যে উম তার ফাইনালি কফিটা হচ্ছে ডিফারেন্ট রিটেইল চ্যানেলে বিক্রি হলো। তার মানে যেকোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি দেখেন এটা কত মানুষের কাছে আসলে পৌঁছাচ্ছে, কত লোকের কাছে চলে যাচ্ছে, যেটা আপনি হয়তো নিজে চিন্তাও করেন না অথবা কখনো যখন আপনি কফি কিনেন, এই একটা কফি শপ থেকে যখন কিনেন আপনার কখনোই সেটা হয়তো মনে হয় না বা চিন্তা করে দেখেন না কত শত মানুষ, কত হাজার মানুষও এটার সাথে ইনভলভ হয়ে যেতে পারে। আমরা যখন সাপ্লাই চেইন অথবা সাপ্লাই নেটওয়ার্ক বলি, তার মানে এই সবাইকে মিলেই কিন্তু হচ্ছে সাপ্লাই নেটওয়ার্ক অথবা সাপ্লাই চেইন কনসিডারেশন এ আসে। তারপর আমি বলছি কম্পিটিশন। কোন মার্কেটই আসলে হচ্ছে তার মানে আমরা যখন কম্পিটিশন বলছি, আমরা বলছি যে মার্কেটে যখন আপনি শপিং করতে গিয়ে দেখেন অনেক অফারার আপনার কাছে থাকে। অনেক কোম্পানি আপনাকে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস অফার করে। দ্যাট মিনস কোন একটা মার্কেট কিন্তু হচ্ছে ব্ল্যাংক বা এম্পটি না। কোন একটা মার্কেট কিন্তু ফ্রি না। কোন একটা মার্কেট কিন্তু আইসোলেটেড না। এর সাথে অসংখ্য মানুষ কিন্তু ইনভলভ থাকে। যারা ইনভলভ থাকে অথবা যাদেরকে ইনভলভ করা যায় তার মানে আপনি দেখেন বিশেষ করে ইম্পোর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে কম্পিটিটর। একটা মার্কেটে গিয়ে দেখবেন হচ্ছে আপনি যখন বিজনেস করবেন আপনার সাথে আরো অনেক মানুষ একই বিজনেস করছে। সো সেম বিজনেস যারা করে প্রত্যেকে কিন্তু আপনার কম্পিটিটর। এজন্য আমরা বলি আপনি দেখবেন ডিফারেন্ট রাইভালস একটা মার্কেটে থাকে। তারা সবাই একই জিনিস অফার করে। আপনি যখন ক্লথিং এ যাবেন, ক্লথ কিন্তু শুধুমাত্র একজন বিক্রি করবে না, অনেকেই বিক্রি করবে। যারা বিক্রি করবে তারা সবাই একজন আরেকজনের কম্পিটিটর।
আপনি যখন ইভেন্ট খেতে যাবেন সেখানে শুধু একজন রেস্টুরেন্টে থাকে না, অনেকেই সে রেস্টুরেন্টে থাকে। সো একটা রেস্টুরেন্টে যারা থাকে, যারা সেই রেস্টুরেন্টে হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস এর সাথে আছে, তারা সবাই কিন্তু হচ্ছে একজন আরেকজনের কম্পিটিটর। তার মানে আপনি একটা কম্পিটিটিভ মার্কেটে আপনাকে হচ্ছে বিজনেস অপারেশনস রান করতে হবে এবং আপনাকে সেনসিটিভ হতে হবে। আপনার কম্পিটিটররা কি করছে সেটা দেখতে হবে। সারাক্ষণই আপনার কম্পিটিটর চাইবে আপনার কাছ থেকে কাস্টমার ভাগিয়ে উনি নিয়ে নিতে। একই জিনিসে এফোর্ট আপনারও থাকবে। আপনিও চাইবেন নতুন কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে। আপনার কম্পিটিটরদের যেসব কাস্টমার তাদেরকে আপনার কাস্টমার বানাতে আপনিও চেষ্টা করবেন। এটাই স্বাভাবিক, এটাই হয়ে থাকে। এরপরে আমরা বলছি যে মার্কেটিং এনভায়রনমেন্ট, সেই ক্ষেত্রে ২ ধরনের এনভায়রনমেন্ট এর কথা আমরা বলছি। টাস্ক এনভায়রনমেন্ট, ব্রড এনভায়রনমেন্ট। এটা যদিও আমরা ডিটেইল এখন এখানে পড়ব না। যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলি আপনি কন্ট্রোল করতে পারেন না, যেটা আপনার কন্ট্রোলের বাইরে থাকে সেটাকে আমরা ব্রড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবে কনসিডার করি। ফর এক্সাম্পল একটা দেশের পলিটিক্যাল ফ্যাক্টর, একটা দেশের হচ্ছে আপনার যদি ধরেন কালচারাল ফ্যাক্টরস, ইকোনমিক্যাল ফ্যাক্টরস, লিগ্যাল ফ্যাক্টরস, সোশ্যাল ফ্যাক্টরস এগুলি সবই হচ্ছে আপনার ব্রড এনভায়রনমেন্ট এর অংশ। আর আপনি যখন টাস্ক এনভায়রনমেন্ট বলবেন, সেক্ষেত্রে আমরা বলি যেগুলি একটা কোম্পানির সাথে ডিরেক্টলি লিঙ্কড অথবা যেগুলো একটা কোম্পানির সাথে খুব ক্লোজ, সেই ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলিকে আমরা টাস্ক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বলে থাকি। যেমন যদি ধরেন একটু আগে আমরা বললাম সাপ্লায়ার, একটু আগে আমরা বললাম মিডলম্যান, কাস্টমার, কম্পিটিটর এগুলো সবই টাস্ক এনভায়রনমেন্ট বা অথবা হচ্ছে ডিরেক্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হিসেবে কিন্তু কাজ করে। তার মানে একটা মার্কেটিং এনভায়রনমেন্ট যখন দেখাচ্ছে, একটা মার্কেটিং এনভায়রনমেন্ট আসলে বলতে বোথ যেটা টাস্ক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস সেগুলোকে ইনক্লুড করে, আবার এর সাথে ব্রড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস যেগুলি আছে সেগুলিকে সেখানে ইনক্লুড করে। এরপর বলা হচ্ছে নিউ মার্কেটিং রিয়েলিটিস গুলি কি? আমরা নতুন মার্কেটিং রিয়েলিটিস কি দেখতে পাই? আমরা বলছি টেকনোলজি, গ্লোবালাইজেশন, সোশ্যাল রেসপন্সিবিলিটি। প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, নতুন টেকনোলজি আসছে। যে টেকনোলজি আপনি আগের দিন দেখেছেন, গতকালকে চেয়েছেন, পেয়েছেন। আজকে দেখবেন যে সে টেকনোলজি আর চলছে না, এটা obsolete হয়ে গেছে। তার মানে টেকনোলজিক্যাল চেঞ্জ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। টেকনোলজিক্যাল আপগ্রেডিং হচ্ছে কন্টিনিউয়াসলি। এইজন্য বলা হচ্ছে টেকনোলজিক্যাল আপগ্রেডিং এর সাথে তার মানে যে যতটুকু প্রোগ্রেস হচ্ছে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার কম্পিটিটর কোন ধরনের টেকনোলজি নিয়ে এসছে, তারা কি টেকনোলজি ইউস করছে, তাদের সাথে কম্পেয়ার করে আপনার কাছে আপ টু দ্য মার্ক টেকনোলজি আছে কিনা, আপডেটেড টেকনোলজি আছে কিনা বা মডার্ন টেকনোলজি আপনার কাছে আছে কিনা এই মুহূর্তে, সেটা আপনাকে দেখতে হয় এবং টেকনোলজিক্যাল চেঞ্জ গুলোকে আপনাকে ট্র্যাক করতে হয়। সাথে আপনাকেও কিন্তু চেঞ্জ করতে হয়। মডার্ন টেকনোলজি আপনাকে নিয়ে আসতে হবে, নাহলে কম্পিটিশন এ আপনি টিকে থাকতে পারবেন না। এরপর বলা হচ্ছে গ্লোবালাইজেশন। আপনি এখন মনে করার কোনো কারণ নেই যে আপনি শুধু বাংলাদেশে বসে বাংলাদেশে প্রোডাক্ট সেল করবেন, বাংলাদেশি মার্কেটে থাকবেন। আপনার জন্য সারা পৃথিবী ওপেন। যে কেউ পৃথিবীর যেকোনো জায়গা থেকে এসে আপনার সাথে কম্পিট করতে পারবে। ইটস এ গ্লোবাল ওয়ার্ল্ড। আপনিও পৃথিবীর যেকোনো জায়গায় গিয়ে হচ্ছে যে কারো সাথে কম্পিট করতে পারবেন। তার মানে গ্লোবাল ইমপ্যাক্ট টা আপনাকে বুঝতে হবে। আপনি যখন প্রোডাক্ট সার্ভিস প্রোডিউস করবেন সেটার স্ট্যান্ডার্ড গ্লোবাল স্ট্যান্ডার্ড এ নিতে হবে। কারণ যদি আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ড এর প্রোডাক্ট তৈরি করতে না পারেন তাহলে সারা পৃথিবীর সাথে আপনি কিভাবে কম্পিট করবেন? যেহেতু আমরা বলছি কান্ট্রি গুলি আস্তে রেস্ট্রিকশনস উঠিয়ে দিচ্ছে। তারা হচ্ছে ওপেন হচ্ছে এবং যখন রেস্ট্রিকশনস উঠে যাচ্ছে তার মানে হচ্ছে গ্লোবালাইজেশন ইমপ্যাক্ট টা আরো ক্লিয়ার হচ্ছে। অনেক যেকোনো সময় যেকোনো কোম্পানি বাংলাদেশে চলে আসছে এবং বাংলাদেশ থেকে যেকোনো কোম্পানি যেকোনো জায়গায় যেতে পারছে। সহজ কথা হচ্ছে আপনি গ্লোবালাইজেশন ইমপ্যাক্ট টা আপনি ইগনোর করার কোনো সুযোগ নেই। আপনার প্রোডাকশন গ্লোবালাইজড হচ্ছে, আপনার মার্কেট গ্লোবালাইজড হচ্ছে। আপনি শুধু বাংলাদেশের মার্কেটে থাকছেন না, পৃথিবীর যেকোনো মার্কেটে আপনি যেতে পারছেন। আবার একই সময় যে কেউ পৃথিবীর যেকোনো জায়গা থেকে বাংলাদেশের মার্কেটকেও টার্গেট করতে পারছে। এরপর হচ্ছে সোশ্যাল রেসপনসিবিলিটি। এখন সিএসআর কোম্পানিগুলির জন্য কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বলা হয়। এমন না যে শুধুমাত্র যা প্রফিট করবেন, যতটুকু প্রফিট করবেন পুরো প্রফিটটুকু আপনি আপনার পকেটে নিয়ে নিবেন এরকম না। বরঞ্চ হচ্ছে আপনার প্রফিটের একটা অংশ আপনি সোশ্যাল ডেভেলপমেন্ট এ আপনাকে খরচ করতে হচ্ছে বা হবে। আপনি যদি সোসাইটির জন্য কিছু না করেন, সোসাইটিতে যদি আপনি কন্ট্রিবিউট না করেন, তাহলে কিন্তু সোসাইটি আপনাকে একসেপ্ট করবে না। ওই সোসাইটিতে আপনি যে সোসাইটিতে আপনি বিলং করেন, সে সোসাইটিতে আপনি থাকতে পারবেন না। মানুষ যদি দেখে যে আপনি আপনার কোন সোশ্যাল কন্ট্রিবিউশন নেই, আপনি শুধু পুরো প্রফিটটা নিজের পকেটে রাখছেন, আই মিন
শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড আকারে দিচ্ছেন অথবা রিটেইনড আর্নিংস হিসেবে আপনি রেখে দিচ্ছেন, তাহলে মানুষ কিন্তু আপনাকে পজিটিভলি একসেপ্ট করবে না। মানুষ ক্রিটিসাইজ করবে এবং দেখা যাবে যে আল্টিমেটলি এটা আপনার মার্কেট কম্পিটিশন ইমপ্যাক্ট ফেলবে, আপনার প্রোডাক্ট সার্ভিস অফার ইমপ্যাক্ট ফেলবে এবং কাস্টমাররা এটা যখন দেখবে আপনার কোনো সোসাইটিতে কন্ট্রিবিউশন নেই, তখন তারা আপনাকে বাদ দিয়ে অন্য কোম্পানিতে কিন্তু চলে যাবে। সেইজন্য আপনাকে সোশ্যালি রেসপন্সিবল হতে হবে। সোসাইটির সাথে আপনার কানেকশন থাকতে হবে। সোসাইটির সাথে আপনাকে ইনভলভ হতে হবে। দেন আমরা বলছি যে ড্রামাটিক্যালি চেঞ্জড মার্কেটপ্লেস। বর্তমানে আপনি যদি মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন, আপনার জন্য কোন ধরনের চ্যালেঞ্জগুলি আপনি দেখবেন অথবা কি ধরনের সুবিধাগুলি পাবেন? নরমালি আমরা শুরুতে বলছি যে নতুন যে সুবিধাগুলি আপনি পাচ্ছেন সেটার মধ্যে একটা হচ্ছে আপনার যারা কাস্টমার তাদের ডিফারেন্ট ক্যাপাবিলিটিস তৈরি হয়েছে। আই মিন এখনকার যদি আপনি কাস্টমারদেরকে দেখেন তাদের মধ্যে যে জিনিসগুলি নতুন করে এসছে সেগুলি কি? Can use the internet as a powerful information and purchasing ad. এখন হচ্ছে কাস্টমাররা সবাই ইন্টারনেট ইউজ করছে। এটার মাধ্যমে তারা হচ্ছে যেকোনো ইনফরমেশন মুহূর্তের মধ্যে তারা পেয়ে যাচ্ছে। এবং ইভেন তারা এটাই মোবাইল ফোনটা ইন্টারনেট কানেকশন তাদের জন্য আসলে পার্সেজিং অথবা বাইং এইড হিসেবে কিন্তু এসছে। তার মানে আপনাকে এখন শপিং মলে যাওয়ার দরকার নেই। মোবাইল ফোনে বসে আপনি অর্ডার দিলেই প্রোডাক্ট আপনার কাছে চলে আসছে। আগে যেকোনো ইনফরমেশন পাওয়ার জন্য কাস্টমারদেরকে দোকানে যেতে হতো, সেলসম্যানদের সাথে কথা বলতে হতো। এটার ডিটেইল তাদের কাছ থেকে শুনতে হতো। এখন সেলসম্যানদেরকে মানুষ খুব বেশি জিজ্ঞেস করে না যে ইনফরমেশন দরকার সেটা কনজিউমাররা নরমালি হচ্ছে এটা নিজেরাই ইন্টারনেটে ঢুকে মোবাইল ফোন অথবা ডিভাইস অথবা ল্যাপটপ যেকোনো জায়গা থেকে ঢুকে তারা দেখতে পারে। কনজিউমারদের এই নতুন ক্যাপাবিলিটিস তৈরি হয়েছে। তারা এই সুবিধাটুকু এখন অন্তত পাচ্ছে। এরপর আমরা বলছি যে ক্যান সার্চ, কমিউনিকেট অ্যান্ড পারচেজ অন দ্য মুভ। মানুষ যখন মুভ করছে, কনজিউমাররা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেই মুভমেন্টের মধ্যেই তারা যেকোনো জিনিস কিনে ফেলতে পারছে। আপনি হাঁটতে, চলতে খুঁজে দেখতে পারছেন কোথায় কোন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, প্রোডাক্টের দাম কেমন, কি বেনিফিট অথবা ফিচার্স কি আছে। আপনি যে প্রোডাক্ট আপনার পছন্দ হবে সাথে সেখানে কমিউনিকেট করতে পারছেন, নক করতে পারছেন। এবং একই সময় আমরা বলছি যে আপনি হাঁটতে সেখান থেকে কিনেও ফেলতে পারছেন। তার মানে সবকিছু এগুলি হচ্ছে কনজিউমারদের নতুন ক্যাপাবিলিটিস। দেন বলা হচ্ছে ক্যান ট্যাপ ইনটু সোশ্যাল মিডিয়া টু শেয়ার ওপিনিয়নস অ্যান্ড এক্সপ্রেস লয়ালটি। এবং বলা হচ্ছে একই সময় আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি যেকোনো সময় করতে পারছেন। ইভেন আপনি আপনার নিজের যদি ভালো লাগা মন্দ লাগা আপনি সেখানে শেয়ার করতে পারছেন। কোন ব্র্যান্ড অথবা কোম্পানির প্রতি যদি আপনি লয়াল হয়ে থাকেন সেটা বলতে পারছেন। একটা সময় সোশ্যাল মিডিয়া এভাবে ছিল না। মানুষের কমপ্লেইন অথবা অন্যদেরকে জানানোর সুযোগ ছিল না, রিভিউ করার সুযোগ ছিল না। এখন মানুষ কোনো কিছু কিনলেই সেটা সোশ্যাল মিডিয়া ইউজ করছে। সোশ্যাল মিডিয়াতে রিভিউ দিচ্ছে। ভালো লাগলে সেটাও বলছে, খারাপ লাগলে সেটাও বলছে এবং সেটা অন্যরা দেখছে। তারা সেই কমেন্ট দেখে আইদার মোটিভেটেড হচ্ছে অথবা ডিমোটিভেটেড হচ্ছে। তার মানে সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে অথবা সোশ্যাল মিডিয়া আসলে হচ্ছে কনজিউমারদের একটা বলার জন্য যে নতুন স্কোপ তৈরি করেছে যেখানে মানুষ তাদের ওপিনিয়ন শেয়ার করতে পারছে এবং এটার মাধ্যমে অন্য কনজিউমাররাও উপকৃত হচ্ছে। ভালো হলে সেটার মাধ্যমে একটা ভালো প্রোডাক্ট খুঁজে নিতে পারছে। আবার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস খারাপ হলে সেটা এভয়েড করতে পারছে যেটা আগে কখনো সম্ভব হতো না। এই ছাড়া বলছে কনজিউমাররা ক্যান অ্যাক্টিভলি ইন্টারেক্ট উইথ কোম্পানিজ। আগে আপনি কোম্পানির সাথে ইন্টারেকশন এর কোনো সুযোগ ছিল না। আপনি কোম্পানিকে খুঁজে পেতেন কোথায়? কিন্তু এখন আপনি যখন অনলাইনে যাচ্ছেন, ওদের ওয়েবসাইটে যাচ্ছেন দেখবেন সাথে একটা উইন্ডো পপ আপ করতে থাকে এবং সেখান থেকে জিজ্ঞেস করতে থাকে যে আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি বা আপনার কি ধরনের সাপোর্ট দরকার। এই সাপোর্টটা কিন্তু একসময় ছিল না। তার মানে এখন আপনি ডিরেক্টলি হচ্ছে রিয়াল টাইম আপনি লিখতে পারছেন কোম্পানিকে কোনো কোয়েরি থাকলে এবং ওখানে কাস্টমার সার্ভিস সেন্টার বলে হচ্ছে একটা সেন্টার থাকে যেখানে লোকজন বসে আছে আপনার এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তার মানে কনজিউমারদের এখন নতুন ক্যাপাবিলিটি তৈরি হয়েছে। তারা ইচ্ছে করলে ইন্টারেক্ট করতে পারছে কোম্পানির সাথে অ্যাক্টিভলি যেটা একসময় করাটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। এরপর আমরা বলছি ক্যান রিজেক্ট মার্কেটিং দে ফাইন্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং একই সময় বলা হচ্ছে যে আপনি আপনার কোন অ্যাড বা কোন মার্কেটিং ক্যাম্পেইনটা অ্যাকসেপ্ট করবেন আর কোনটা রিজেক্ট করবেন সেটা আপনার ডিসিশন। এই পাওয়ার আপনার কাছে আছে। আপনি চাইলে ইচ্ছে করলে একটা অ্যাড দেখতে পারেন, ইচ্ছে করলে ইগনোর করতে পারেন। আর রিমোট আপনার হাতে। আপনি সেটাকে হচ্ছে যেটাকে মনে করবেন না আমার কাছে ভালো লাগছে না, আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না সেটা
চ্যানেল চেঞ্জ করে অন্য চ্যানেলে চলে যেতে পারছেন। আপনি যখন YouTube এ ভিডিও দেখেন, অ্যাড আসলে স্কিপ করার অপশন থাকে, আপনি স্কিপ করতে পারছেন। ইভেন ডিফারেন্ট অ্যাড ব্লকার দিয়ে আপনি অ্যাডকে ব্লকও করে দিতে পারছেন। তার মানে এখন কনজিউমাররা চাইলে যেকোনো মার্কেটিং ক্যাম্পেইন, যেকোনো প্রমোশন কোনো কিছু থাকলে সেটাকে ইগনোর করা অথবা এভয়েড করার সুযোগ কিন্তু কনজিউমারদের তৈরি হয়েছে। এগুলো যখন কনজিউমারদের ক্যাপাবিলিটিস বলছি, ক্যাপাবিলিটিস বা সুবিধা শুধু কনজিউমাররা পাচ্ছে তা নয়। কোম্পানিরও কিছু, কিছু ক্যাপাবিলিটিস তৈরি হয়েছে। সেগুলো কি? নিউ কোম্পানি ক্যাপাবিলিটিস। যেখানে আমরা বলছি ক্যান ইউজ দ্য ইন্টারনেট অ্যাজ এ পাওয়ারফুল ইনফরমেশন অ্যান্ড সেলস চ্যানেল ইনক্লুডিং ফর ইন্ডিভিজুয়ালি ডিফারেনশিয়েটেড গুডস। তার মানে এটা কোম্পানিদের জন্য ইন্টারনেটের সুবিধা হয়ে এসছে। কাস্টমাররা যেরকম ইনফরমেশন পায় প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে, কোম্পানিও কাস্টমারদের সম্পর্কে ইনফরমেশন পায়। যত ধরনের ইনফরমেশন দরকার হয় আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, আপনার নাম, আপনার জেন্ডার, অনেক সময় আপনার ইনকাম, প্রফেশন, এইসব ইনফরমেশন কিন্তু কোম্পানি ইজিলি আপনার কাছ থেকে কালেক্ট করে ফেলতে পারছে। তার মানে আমরা বলছি যে কাস্টমারদের ক্যাপাবিলিটিজ এর পাশাপাশি কোম্পানিরও অনেকগুলি ক্যাপাবিলিটিস তৈরি হয়েছে। দেন আমরা বলছি ক্যান কালেক্ট ফুলার অ্যান্ড রিচার ইনফরমেশন অ্যাবাউট মার্কেটস, কাস্টমার্স, প্রসপেক্টস অ্যান্ড কম্পিটিটরস। এখন অনেক বেশি ইনফরমেশন শুধু যে কাস্টমার সম্পর্কে আপনি পান সেটা না। পুরো মার্কেট সম্পর্কে আপনি জানতে পারেন। এই ইনফরমেশন আপনার কাছে চলে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে, পাবলিক বিভিন্ন সোর্স থেকে অথবা বিভিন্ন কনসালটেন্সি ফার্ম অথবা হচ্ছে গ্রুপ শেয়ারিং সেটার মাধ্যমেই কিন্তু চলে আসে। আপনি মার্কেট সম্পর্কে জানতে পারেন, কাস্টমার সম্পর্কে তো জানতে পারেন, পোটেনশিয়াল কারা আছে তাদের সম্পর্কে ইজিলি জানতে পারেন। মার্কেটে যারা কম্পিটিটর ইভেন তাদের সম্পর্কে এখন কোম্পানিদের জানাটা সহজ হয়ে গেছে বা ইজিলি তারা জানতে পারছে। তার মানে এটা একসময় কিন্তু সহজ ছিল না। কাস্টমারদের ইনফরমেশন কালেক্ট করা অথবা ডিফারেন্ট পার্টির ইনফরমেশন কালেক্ট করাটা কিন্তু কঠিন ছিল। এখন খুব সহজেই ডিটেইলড ইনফরমেশন পাওয়া সম্ভব। তারপর বলছি যে এখন কোম্পানিগুলি খুব ইজিলি ক্যান রিচ কাস্টমারস কুইকলি। খুব কুইকলি এবং খুব ইজিলি কাস্টমারদের কাছে পৌঁছাতে পারে। পার্টিকুলারলি বলা হচ্ছে এটা অনেক বেশি এফিশিয়েন্টলি করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইল মার্কেটিং এর মাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে সেই তো সবাই খুব ভাইব্রেন্ট, সবাই খুব অ্যাক্টিভ। আপনি চাইলে যে কাউকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নক করতে পারেন, ক্যাচ করতে পারেন, তার কাছে পৌঁছাতে পারেন। মোবাইল মার্কেটিং এর মাধ্যমে আপনি পৌঁছাতে পারেন। আপনি হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে এখন মেসেজ দিতে পারেন। অথবা মোবাইল নাম্বারে টার্গেট করে কোম্পানির সাথে হচ্ছে কমিউনিকেট করে অন্যান্য মাল্টিমিডিয়া অথবা হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইনও কিন্তু বা শর্ট ক্লিপস অথবা রিলস বা টিকটক বা ভিডিও আপনি পাঠিয়ে দিতে পারছেন। তার মানে হচ্ছে ইভেন সেন্ডিং টার্গেটেড আপনি শুধুমাত্র যাদেরকে টার্গেট করবেন, যাদের কাছে আপনি এড দিতেছেন তাদের কাছেও আপনি পাঠানো সম্ভব। যদি আপনি আপনার সম্ভাব্য কাস্টমারদের বা পটেনশিয়াল কাস্টমারদের মোবাইল নাম্বার এটা সেটা বা হচ্ছে সোশ্যাল মিডিয়া আইডি আপনার জানা থাকে তাহলে আপনি যখন কোনো ক্যাম্পেইনে যান স্পেসিফিক্যালি ওই পার্টিকুলার গ্রুপকে টার্গেট করেও কিন্তু আপনি ক্যাম্পেইনে যেতে পারেন বা ক্যাম্পেইনে যাওয়া আপনার পক্ষে সম্ভব। তার মানে সোশ্যাল মিডিয়া অথবা মোবাইল মার্কেটিং অথবা হচ্ছে টার্গেট করে অ্যাড দেয়া অথবা কুপন ইনফরমেশন এগুলি শেয়ার করাটা কিন্তু এখন অনেক সহজ হয়ে গিয়েছে। যেটা কোম্পানির জন্য একসময় খুব ডিফিকাল্ট ছিল। আপনি যদি কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য কোনো কুপন দিতে চান, কোনো হচ্ছে কম্পিটিশন এ যেতে চান, কোনো ধরনের নিজেদের মধ্যে হচ্ছে গেম শো বা বিভিন্ন জিনিস করতেছেন। এখন হচ্ছে অনলাইনে সেগুলি সবই করা সম্ভব। তার মানে আপনি খুব কুইকলি কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। খুব এফিশিয়েন্টলি তাদের কাছে আপনার এক্সপেক্টেড ইনফরমেশন পৌঁছে দেওয়া অনেক বেশি সম্ভব। তার মানে কাস্টমারদের যেরকম কিছু ক্যাপাবিলিটিস তৈরি হয়েছে, কোম্পানিরও ক্যাপাবিলিটিস তৈরি হয়েছে। এগুলো কোম্পানি ক্যাপাবিলিটিস। এরপর হচ্ছে ক্যান ইমপ্রুভ পার্চেজিং, রিক্রুটিং, ট্রেনিং অ্যান্ড ইন্টারনাল এক্সটার্নাল কমিউনিকেশন। কোম্পানির জন্য এখন কোম্পানি অনেক ইজিলি হচ্ছে পারচেজ করতে পারছে যেকোনো জিনিস। অনলাইনে অর্ডার দিয়ে দিতে পারছে কোম্পানির জন্য সেটা অনলাইনে চলে আসছে। আপনি যখন কাউকে রিক্রুট করেন, রিক্রুট করাটা সহজ। ইজিলি আপনি সিভি কালেক্ট করতে পারেন। আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিতে পারেন। আপনি আপনাদের নিজস্ব ওয়েবসাইটে সবাইকে সিভি দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেখান থেকে পেতে পারেন। ডিফারেন্ট হচ্ছে এরকম কোম্পানি বা কনসালটেন্সি ফার্ম থাকে যাদের ওখানে লক্ষ, লক্ষ হাজার, হাজার সিভি যোগ হয়। সেগুলি আপনি নিতে পারেন। প্লাস হচ্ছে বিভিন্ন আপনি যখন কাস্টমারদের সাথে কমিউনিকেট করতে যান, ইন্টারনাল কমিউনিকেশন অর এক্সটার্নাল কমিউনিকেশন, বোথ কমিউনিকেশনস এখন অনেক বেশি ইজি। আপনি হচ্ছে নিজেদের মধ্যেও কমিউনিকেশন এখন এই ডিফারেন্ট হচ্ছে ডিভাইস ইউজ করে, টেকনোলজি ইউজ করে, ইন্টারনেট ইউজ করে করতে পারেন। আবার বাইরে কাস্টমার অথবা অন্যান্য পক্ষের সাথে কমিউনিকেট করতে গেলে সেটাও আপনি ইজিলি করতে পারেন। এর পাশাপাশি আমরা বলছি যে ক্যান ইমপ্রুভ কস্ট এফিসিয়েন্সি এবং আপনি যে আগের থেকে অনেক বেশি হচ্ছে এফিশিয়েন্ট হতে পেরেছেন, কস্ট এফিশিয়েন্ট হতে পেরেছেন। আপনি আর আগের মতো নেই বরঞ্চ হচ্ছে আগের থেকে আপনার এখন
আরো বেশি আপনার হচ্ছে পারফরম্যান্স বেড়েছে। আপনি অনেক বেশি এফিশিয়েন্ট হতে পেরেছেন। অনেক বেশি হচ্ছে আপনি ভাইব্রেন্ট হতে পেরেছেন। তার মানে কোম্পানিগুলি এই ধরনের নতুন জিনিস বা নতুন ক্যাপাবিলিটিস পাচ্ছে। তারপরে হচ্ছে ২ টো চেঞ্জ এর কথা বলা আছে। চেঞ্জিং পার্টিকুলারলি চ্যানেলের ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছিলাম ডিফারেন্ট চ্যানেলস। এখন বলছি যে চ্যানেলস এর মধ্যে কি ধরনের চেঞ্জ এসছে। চেঞ্জ এর মধ্যে আমরা একটা বলছি যে রিটেইল ট্রান্সফরমেশন। এখন রিটেইল ট্রান্সফরমেশন হয়েছে। রিটেইল ট্রান্সফরমেশন টা কেমন? একটা সময় ছিল রিটেইলাররা হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু এটা ট্রান্সফরমেশন হয়ে গেছে। এখন কোম্পানিগুলো রিটেইলারদের উপর ডিপেন্ডেন্ট। তার মানে রিটেইলাররা আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল। সেটা কিরকম? ধরেন একটা সময় ছিল কোম্পানি যখন রিটেইলারদেরকে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস দিত, তখনই শুধুমাত্র তারা সেটা কাস্টমারদের কাছে পৌঁছাতে পারত এবং সেখান থেকে একটা পার্সেন্টেজ বা কমিশন তারা পেত। আপনি যখন দোকানে বিক্রি করে, তখন বিক্রি করার সময় কি হতো? একটা জিনিস যখন দোকানে রিটেইলারদের কাছে দেয়া হতো, তারা সেটা বিক্রি করে যে একটা মনে করেন একটা সাবান বিক্রি করলে একটা অ্যামাউন্ট বা ৳২, ৳১, ৳৫, ৳৩ যেকোনোটা পেত। এভাবে বিভিন্ন প্রোডাক্টের উপর প্রোডাক্ট বিক্রি করে তারা কিন্তু সেখান থেকে পেত। কিন্তু এখন দেখা যাচ্ছে এইটা জাস্ট হচ্ছে ঘুরে গেছে। এটা আর আগের মতো নেই। বরংস হচ্ছে আপনি উম রিটেইলারদের উপর আপনাকে রিলাই করতে হবে। রিটেইলাররা বেশি পাওয়ারফুল। তারা ঠিক করে আপনার প্রোডাক্ট তারা রাখবে কি রাখবে না। নরমালি আমরা বলছি যে তারা প্রোডাক্ট রাখা অথবা না রাখা এই সিদ্ধান্ত রিটেইলাররা নিয়ে থাকে এবং তারা নিজেরাই বলে দেয় তারা এটা পছন্দ করছে কি করছে না। তার প্রোডাক্ট রাখবে কি রাখবে না। ভালো লাগলে নিবে, ভালো না লাগলে কিন্তু নিবে না। তার মানে এখন রিটেইলার শপের সামনে দেখবেন যে বিভিন্ন কোম্পানির লোকজন প্রোডাক্ট নিয়ে এসে বারবার জিজ্ঞেস করে, "ভাই রাখবেন কিনা? আরো কিছু প্রোডাক্ট দিব কিনা? নিবেন কিনা?" আর তখন সেখানে কি হয়? সেখানে আ দেখা যায় যে আপনার রিটেইলার অনেক সময় দেখা যায় যে বলে যে, "না আপনার প্রোডাক্ট রাখবো না। আমার কাছে আছে বা আপনার কমিশন কম, অন্যদের কমিশন বেশি, অন্যদেরটা রাখবো।" সিম্পল ক্যালকুলেশনটা হচ্ছে রিটেইলার এখন পাওয়ারফুল। রিটেইলার ডিসিশন নিয়ে স্কয়ার এর প্রোডাক্ট, বসুন্ধরার প্রোডাক্ট, আকিজের প্রোডাক্ট আর নতুন ব্র্যান্ড হলে তো কথা নেই। সেটা রাখবে কি রাখবে না। সে যদি মনে করে আপনার কাছ থেকে প্রোডাক্ট রাখবে তাহলে রাখতে পারে। সে যদি মনে করে যে না আপনার প্রোডাক্ট সে রাখবে না তাহলে নাও রাখতে পারে। তা আমরা সেক্ষেত্রে বলছি যে আপনার এই যে চ্যানেল চেঞ্জ হয়ে গিয়ে যাচ্ছে, আগের মতো আর নেই। রিটেইল ট্রান্সফরমেশন হয়েছে। রিটেইলাররা সিদ্ধান্ত নেয় সে কোন কিছু রাখবে নাকি রাখবে না। রিটেইলাররা সিদ্ধান্ত নেই সে আসলে হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে ডিল করবে নাকি করবে না। এটা একটা। আরেকটা হচ্ছে ডিসইন্টারমিডিয়েশন। একটা সময় ইন্টারমিডিয়ারিজ যারা ছিল প্রোডাক্ট অথবা সার্ভিস ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে ধরেন ডিলার থাকতো, এজেন্ট থাকতো, হোলসেলার, রিটেইলার এরা এখন চেঞ্জ হয়ে মাঝখানে দেখা যাচ্ছে কোম্পানি সরাসরি কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। ইন বিটুইন যারা থাকে বা থাকতো তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। কারণ দেখেন আপনার যখন ইন্টারমিডিয়ারিজ রা মাঝখানে যোগ হয়, তারা কিন্তু আলাদা প্রফিট করে। এখন কোম্পানি চেষ্টা করছে যে আমরা কেন অন্যদেরকে প্রফিট দিব? যদি মাঝখানে যে ইন্টারমিডিয়ারিজ, হোলসেলার, রিটেইলার এদেরকে বাদ দেয়া যায়, না আমার কাস্টমাররা উপকৃত হবে। তারা কম দামে কিছু প্রোডাক্ট পাবে। সেটা কিরকম? মনে করেন আপনি মাঝখানে হোলসেলার রাখলেন। হোলসেলার আপনার কাছ থেকে কিনে একটা পার্সেন্টেজ প্রফিট সে সেখান থেকে করবে, কমিশন খাবে। এরপরে যদি আপনি রিটেইলার এর কাছে যান, রিটেইলার একটা পার্সেন্টেজ কমিশন নিবে। এখন হোলসেলার, রিটেইলার যদি মনে করেন 5% 5% করে বাড়ায়, তাহলে ৳১০০ জিনিসটা হচ্ছে আসলে ৳১১০ হয়ে যাবে। তো আপনি যদি এই রিটেইলারদেরকে এই হোলসেলারদেরকে বাদ দিতে পারেন, রিটেইলারদেরকে বাদ দিতে পারেন, তাহলে প্রোডাক্টটা কিন্তু ৳১০০ আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন। তো সেই জিনিসটা এখন হচ্ছে ইন্টারমিডিয়ারি যোগ করার পরিবর্তে বরঞ্চ ডিসইন্টারমিডিয়েশন হচ্ছে। বিভিন্ন ইন্টারমিডিয়ারিজ কিন্তু হচ্ছে কমে যাচ্ছে। ইন্টারমিডিয়ারি যাদেরকে বলতেছি তারা আসলে হচ্ছে সংখ্যায় কমে আসতেছে অথবা কোম্পানিগুলো ইন্টারমিডিয়ারিজ দেরকে বাদ দিয়ে দিচ্ছে। তারা তারা হচ্ছে আপনার ইন্টারমিডিয়ারিজ বাদ দিয়ে নিজেরা সরাসরি কাস্টমারের কাছে পৌঁছাতে চাচ্ছে। সো এই দুটো জিনিস, দুটো ট্রান্সফরমেশন আপনারা খুব ইজিলি দেখবেন। এখন কোম্পানি থেকে রিটেইলাররা বেশি পাওয়ারফুল। তারা ঠিক করে কাদের প্রোডাক্ট রাখবে, রাখবে না। আর ইন্টারমিডিয়ারিজ দেরকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। কোম্পানিগুলি চাচ্ছে সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট অথবা সার্ভিস পৌঁছে দিতে। এগুলো আমাদের জন্য দরকার নেই। দরকার হচ্ছে 4P
আ 4P আমরা আজকে ক্লাসের শুরুতে আপনাদেরকে বলেছিলাম মার্কেটিং মিক্স এলিমেন্টস মানে হচ্ছে 4P সেটা একটু পরে আসবে। তার আগে আমরা বলছি যে আমাদের এরকম অনেক মার্কেট ওরিয়েন্টেশন বা কোম্পানি ওরিয়েন্টেশন থাকে মার্কেট প্লেসের প্রতি। এই ওরিয়েন্টেশন গুলির মধ্যে এতদিন ধরে যেগুলি চলে এসছে, সেগুলির মধ্যে ৪ টা খুব কমন। সেই ওরিয়েন্টেশন এর মধ্যে একটা হচ্ছে প্রোডাকশন ওরিয়েন্টেশন, আরেকটা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেশন, আরেকটা হচ্ছে মার্কেটিং ওরিয়েন্টেশন। এখন প্রোডাক্ট ওরিয়েন্টেশন বা প্রোডাক্ট এটাকে কনসেপ্ট এ বলা হয় অথবা প্রোডাক্ট ফিলোসফি বা প্রোডাকশন ফিলোসফি ও বলা হয়। এগুলাকে ফিলোসফি বলা হয়, এগুলোকে ওরিয়েন্টেশন বলা হয়। আ একটা সেকেন্ড। তো আমরা যদি আবার একটু বলি তাহলে যদি ধরেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ফিলোসফি বা কনসেপ্ট বা ওরিয়েন্টেশন এ বিশ্বাস করে। এখানে যে ১ম ওরিয়েন্টেশন টা আছে দেখেন আপনি যখন কোন কোম্পানিতে কাজ করবেন, আপনারা যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য হয়তো অতটা মানে ইম্পোর্টেন্ট না হলেও যারা বিজনেস এ বিশেষ করে বিজনেস ডিলিংস এ যারা যাবে তাদেরকে চিন্তা করতে হয়। ইভেন আপনিও যদি সে ম্যানেজারিয়াল রোল প্লে করেন, তাহলে দেখবেন আপনার প্রথমত ইম্পোর্টেন্ট হচ্ছে কোম্পানি কি ফিলোসফিতে বিশ্বাস করে সেটা জানা। এবং সেই ফিলোসফি ধরে কাজ করা। সো এই ক্ষেত্রে যদি ধরেন সেই ফিলোসফি বলতে আমরা আসলে কি মিন করছি? আমরা মিন করছি ধরেন যদি আপনি প্রোডাকশন ফিলোসফি আপনার থাকে, তাহলে সেই প্রোডাকশন ফিলোসফি অনুযায়ী হচ্ছে মোর প্রোডাকশন মিনস মোর সেলস। তার মানে একটা কোম্পানি এই ফিলোসফিতে যখন বিশ্বাস করবে সে প্রোডাকশন এ ফোকাস করবে বেশি, বারবার চাইবে প্রোডাকশনকে বাড়িয়ে নিতে। যত বেশি প্রোডাকশন বাড়ানো যায়। তার মানে বেশি, বেশি প্রোডিউস করলে ধরে নেই যে মার্কেটে বেশি, বেশি সেল হবে। আর বেশি, বেশি এক্ষেত্রে একটা কনসার্ন থাকে আপনি যখন প্রোডিউস করছেন তখন একটা কনসার্ন আপনার মধ্যে থাকতে হয়। প্রোডাকশন কস্ট যদি আপনি কমাতে পারেন তাহলে অনেক মানুষ আপনার প্রোডাক্ট কিনতে পারবে। এইজন্য কোম্পানি বেশি, বেশি প্রোডিউস করে বিগ ভলিউম প্রোডিউস করে প্রোডাকশন কস্ট কমানোর চেষ্টা করে। ধরে নেয়া হয় এরকম কন্ডিশন যে কন্ডিশনে মার্কেটে অলরেডি মানুষ প্রোডাক্টের জন্য অস্থির হয়ে আছে, পাগল হয়ে আছে। আপনি প্রোডিউস করে মার্কেটে নিয়ে গেলেই তারা কিনে ফেলবে। যদি কন্ডিশনটা এরকম হয়, তখন সেক্ষেত্রে আপনি প্রোডাকশন ফিলোসফি বা প্রোডাকশন ওরিয়েন্টেশন এ আপনি যেতে পারেন। তার মানে আপনার কোম্পানির সব ফোকাস থাকে প্রোডাকশন এ। প্রোডাকশন কিভাবে বাড়ানো যায়, বিগ ভলিউম কিভাবে প্রোডিউস করা যায়, ইকোনমিজ অফ স্কেল কিভাবে অ্যাচিভ করা যায়, বেশি প্রোডিউস করে প্রোডাকশন কস্ট কিভাবে কমানো যায়, আরো এফিশিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, ওয়ার্কাররা আরো বেশি ডিফেক্ট ফ্রি কিভাবে প্রোডিউস করতে পারে। তার মানে ধরেন আপনি একটা কোম্পানিতে জয়েন করলেন, কোম্পানির নাম হলো এক্স। ওই কোম্পানিতে যাওয়ার পর ১ম এ দেখতে হবে ওরা কি প্রোডাকশন ফিলোসফি ফলো করে। আপনারা আইপির লোকজন যারা তাদের সেক্ষেত্রে আসলে আরো রোলটা বেশি। বিশেষ করে আপনি যখন সেখানে যাবেন গিয়ে দেখবেন যে কোম্পানি যখন ফোকাস করছে, "ভাই আমি আরো কম দামে প্রোডিউস করতে চাই। আমার প্রোডাকশন কস্ট আরো কমাতে চাই। আমার লেবাররা আরো বেশি প্রোডাক্টিভ হবে, আরো বেশি এফিশিয়েন্ট হবে, আরো বেশি ইফেক্টিভ হবে।" তখন আপনাদের রোলটা এক্ষেত্রে অনেক বেশি থাকবে। কারণ কোম্পানির ফোকাসই হচ্ছে প্রোডাকশন কস্ট কমানো, বেশি, বেশি প্রোডিউস করা, মার্কেটে সাপ্লাই দেয়া। কারণ কোম্পানি বিশ্বাস করে বেশি প্রোডিউস করতে পারলে, কম দামে প্রোডিউস করতে পারলে কাস্টমাররা প্রোডাক্ট কিনে নিবে এবং কাস্টমাররা প্রোডাক্ট কেনার জন্য মার্কেটে অস্থির হয়ে আছে। এর পরের কনসেপ্টটাকে আমরা বলছি হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট। এই ক্ষেত্রে এইটা ১ম কনসেপ্টের থেকে আলাদা। প্রোডাক্ট কনসেপ্ট বা প্রোডাক্ট ওরিয়েন্টেশন এ বলা হচ্ছে না, আপনি যা প্রোডিউস করবেন তাই মানুষ কিনে ফেলবে না। মানুষ ওইটাই কিনবে যেটার মধ্যে কোয়ালিটি আছে। প্রোডাকশন কনসেপ্ট এ কোয়ালিটি ফোকাস ছিল না। প্রোডাক্ট কনসেপ্ট এ বলা হচ্ছে যে কোয়ালিটি ইম্পোর্টেন্ট। আপনার কোম্পানি এবার আপনি মনে করেন আরেকটা কোম্পানিতে জয়েন করলেন, সেই কোম্পানির ওরিয়েন্টেশন হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেশন। তার মানে এরা শুধুমাত্র প্রোডাকশন বেশি, বেশি প্রোডিউস করা, বিগ ভলিউম প্রোডিউস করা সেখানে বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে মানুষ ওই প্রোডাক্টটাই নিবে যেটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট। মানুষ ওই প্রোডাক্টটাই নিবে যেটা ইউনিক। মানুষ ওই প্রোডাক্টটাই নিবে যেটা ডিফারেন্ট। একটা প্রোডাক্ট মার্কেটে দিয়ে দিলে নিবেন। এই ক্ষেত্রেও আপনাদের আইপির যারা ইঞ্জিনিয়ার থাকেন তাদের কাজ আছে একটা প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করা। একটা প্রোডাক্টের মধ্যে কি, কি ফিচারস যোগ করা যেতে পারে। একটা প্রোডাক্ট আরো কিভাবে ডিফেক্ট ফ্রি হতে পারে, পলিশড হতে পারে, কোয়ালিটি প্রোডাক্ট হতে পারে সেইজন্য আপনাদেরকে কাজ করতে হবে। তাহলে আপনি যদি মনে করেন এবার ওয়াই কোম্পানিতে জয়েন করেছেন এবং সেই কোম্পানিতে গিয়ে দেখলেন কোম্পানির ফোকাস হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট প্রোডিউস করা।
তখন আপনাকে সেক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনাকে কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু প্রোডিউস করতে হবে। যা তা প্রোডিউস করলে কিন্তু মানুষ কিনবে না। মানুষ শুধুমাত্র ওই প্রোডাক্টটাই কিনবে যেটার মধ্যে কোয়ালিটি আছে। যেটাকে আমরা 2nd বলছি। তার মানে হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেশন যখন আপনি প্রোডাক্ট ওরিয়েন্টেশন এ যাবেন তার মানে আপনাকে কোয়ালিটি প্রোডাক্ট প্রোডিউস করতে হবে। কোয়ালিটি প্রোডাক্ট অফার না করলে মানুষ নেবে না। তবে সব মার্কেট এরকম না। যদি বাংলাদেশে ধরেন বেশিরভাগ মানুষ হচ্ছে ১ম কনসেপ্টে বিশ্বাস করে। বেশি প্রোডিউস করে বেশি সেল করবেন তাহলে বেশি প্রফিট হবে। তবে যদি ধরেন আপনি টার্গেট করলেন উম ধরেন আপনার টার্গেট হচ্ছে কি বলবো? আপনার একটা টার্গেট হচ্ছে আপনি বিক্রি করবেন কাদের কাছে বিক্রি করবেন? আপনি বিক্রি করবেন হচ্ছে এলিট ক্লাসের কাছে। আপনি বিক্রি করবেন টপ ক্লাসের কাছে। আপনি বিক্রি করবেন সোসাইটির যারা হচ্ছে খুবই অ্যাফ্লুয়েন্ট তাদের কাছে। তাহলে সেখানে শুধু প্রোডিউস করে দিয়ে দিলে হবে না। আপনাকে কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু প্রোডিউস করে তাদের কাছে পাঠাতে হবে। সেজন্য বলা হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট এ কোয়ালিটিকে ফোকাস করা হয়। শুধু প্রোডাক্টকে ফোকাস করা হয় না। এরপর আমরা বলছি সেলিং কনসেপ্ট। সেলিং কনসেপ্ট এ মনে করা হয় আমরা যে শুরুতে আপনাদেরকে যেমন হচ্ছে কবরের জায়গা বিক্রি করার যে এক্সাম্পল দিয়েছিলাম। তার মানে আপনি সেলিং কনসেপ্ট এ মনে করা হয় এই ক্ষেত্রে কোম্পানি মনে করে আমার যদি সেলস এক্সিকিউটিভরা কোয়ালিফাইড হয়, আমার যদি সেলস টিম স্ট্রং হয় তাহলে পৃথিবীর যেকোনো কিছুই আমার পক্ষে বিক্রি করে ফেলা সম্ভব। তার মানে আমি যেকোনো কিছু বিক্রি করতে পারবো। বিক্রি করতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করছে সেলিং এফোর্ট টা কেমন অথবা সেলস পিপল রা কেমন। আমার সেলস ফোর্স এ যারা আছে তারা কতটা ইফেক্টিভ, তারা কতটা হচ্ছে আ পাওয়ারফুল, তারা কতটা সিনসিয়ার। তারা যদি সিনসিয়ার হয় তাহলে আমার পক্ষে যেকোনো জিনিস সেল করে দেয়া সম্ভব। অন্তত সেলিং কনসেপ্ট সেটাই মনে করে। তারপর আমরা বলছি যে ধরেন এটার পাশাপাশি আপনি ধরলেন যে প্রোডাক্ট কি দিল XYZ নতুন একটা প্রোডাক্ট আসলো বা হচ্ছে unknown একটা প্রোডাক্ট আসলো বা প্রোডাক্টের ইভেন কোয়ালিটি আপ টু দ্য মার্ক ও না। বলছে তারপরেও সেটা হচ্ছে বিক্রি করে ফেলা সম্ভব যদি আপনার সেলিং কনসেপ্ট আপনি ফলো করেন। সেলসম্যানদের যদি প্রপার ট্রেনিং দেন, সেলসম্যানরা যদি হচ্ছে এক্সেলেন্ট হয়, কোয়ালিফাইড হয় তাহলে আপনি যেকোনো জিনিস বিক্রি করতে পারবেন। এবং সেলিং কনসেপ্টের আরো একটা নাম আছে যেটাকে বলা হয় হার্ড সেল প্রসেস। তার মানে হার্ড সেল কনসেপ্ট এটাকে বলা হয়। জোর করে বিক্রি করা। নিবি না কেন নিতে হবে, খাবি না কেন খেতে হবে এরকম টাইপের কনসেপ্ট হচ্ছে এটা। দেখেন এটার একটা বড় এক্সাম্পল হচ্ছে যখন ইন্সুরেন্স কোম্পানির লোকজন যখন বিভিন্ন লোকজনের কাছে যায় ইন্সুরেন্স বিক্রি করতে। তার মানে সেক্ষেত্রে যেটা হয় ইন্সুরেন্স নরমালি আমরা কিনতে চাই না। কিন্তু মানুষজন ইন্সুরেন্স কোম্পানির লোকজন সুটেড বুটেড হয়ে বারবার এসে আপনাকে অ্যাপ্রোচ করে। এবং আপনি একসময় বিরক্ত হয়ে কিন্তু সেই ইন্সুরেন্স কিনে ফেলতে বাধ্য হন। এই যে জোর করে বিক্রি করা, ফোর্স করে বিক্রি করা, পুশ করা, এটাকে আমরা বলছি সেলিং কনসেপ্ট। তার মানে সেলিং কনসেপ্টে মেইন কথা হচ্ছে আপনি সেল করবেন। তবে সেল করার জন্য আপনি কি করেন? এই সেল করার জন্য হচ্ছে আপনি সেলসম্যানদেরকে দিয়ে ওই প্রোডাক্ট অথবা সার্ভিসকে পুশ করেন এবং সেলসম্যানরা হচ্ছে তাদের ক্যারিশমা দিয়ে তাদের হচ্ছে অ্যাপ্রোচিং দিয়ে যেকোনো প্রোডাক্টই বিক্রি করে ফেলতে পারে। এরপরে লাস্টেরটা বলছি আমরা মার্কেটিং কনসেপ্ট। এই কনসেপ্টের মূল কথা হলো যেকোনো জিনিসই আপনি মার্কেটে বিক্রি করে ফেলতে পারবেন না। একটা জিনিস আসলে বিক্রি হয়ে যাবে এমন নয়। কোন একটা জিনিস বিক্রি করার জন্য আপনি যে ১ম এ হচ্ছে কাস্টমারদের নিড ওয়ান্ট আপনাকে জানতে হবে এবং এই মার্কেটিং কনসেপ্টের মেইন কথা হচ্ছে আপনি বিক্রি করবেন যেকোনো জিনিস তবে কাস্টমার স্যাটিসফ্যাকশন কে আপনি ফোকাসে রাখবেন। আপনি দেখবেন যে কাস্টমাররা কি চায় সেটা আপনি বুঝবেন। মার্কেটিং কনসেপ্ট অনুযায়ী প্রথমত হচ্ছে আপনি কাস্টমারদের নিড এবং ওয়ান্ট বুঝতে হবে অথবা তাদের এক্সপেকটেশন বুঝতে হবে। সেই অনুযায়ী আপনি ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট প্রোডিউস করবেন তাদের নিড ওয়ান্ট এবং ডিমান্ডকে মাথায় রেখে এবং সেই প্রোডাক্টটা তারপর মার্কেটে নিয়ে যাবেন। তাহলে একটা যখন আপনি আগেই কাস্টমারদের নিড ওয়ান্ট কাস্টমাররা কি চায় জেনে যাচ্ছেন এবং সেই অনুযায়ী যখন আপনি একটা প্রোডাক্ট প্রোডিউস করছেন সেই প্রোডাক্ট মার্কেটে ফেল করার কোনো সম্ভাবনা নেই বা সেই প্রোডাক্ট মার্কেটে নরমালি ফেল করে না। তার মানে একটা প্রোডাক্ট মার্কেটে ফেল করবে নাকি হচ্ছে একটা প্রোডাক্ট মার্কেটে হচ্ছে গেইন করবে বা হচ্ছে সাকসেসফুল হবে সেটা ডিপেন্ড করে আপনার মার্কেটিং এফোর্ট কতটুকু আছে সেটার উপর। উপরের যে ৩ টা কনসেপ্ট আমি কোম্পানিগুলি যখন প্রোডাকশন অথবা প্রোডাক্ট অথবা সেলিং ওরিয়েন্টেশন এ থাকে বা এই কনসেপ্ট গুলি ফলো করে, তারা যেকোনো প্রোডাক্ট প্রোডিউস করে মার্কেটে নিয়ে যায়। কাস্টমারের নিড ওয়ান্ট নিয়ে আগে কাজ করে না। তো মার্কেটিং কনসেপ্ট বলেন না, আগে আপনি হচ্ছে কাস্টমারদের নিড, ওয়ান্ট, ডিমান্ড এগুলো বোঝার চেষ্টা করবেন। তার মানে ১ম এ আপনি মার্কেটে যাবেন, গিয়ে কাস্টমারদের নিড, ওয়ান্ট, ডিমান্ড আপনি হচ্ছে আন্ডারস্ট্যান্ড করবেন। তারপর হচ্ছে আপনি ফ্যাক্টরিতে ফিরে আসবেন। ওই কাস্টমারদের নিড, ওয়ান্ট অথবা ডিমান্ড ওয়াইজ একটা প্রোডাক্ট অথবা সার্ভিস প্রোডিউস করে তারপর মার্কেটে ডেলিভারি দিবেন। তার মানে এই কনসেপ্টের মেইন কথা হচ্ছে আপনি যখন কোন কিছু সেল করবেন
সে সেল করার সময় আপনাকে মাথায় রাখতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ ইউর প্রায়োরিটি। আপনাকে মাথায় রাখতে হবে কাস্টমারের কাছে শুধু একবারই আপনি বিক্রি করছেন না, বারবার বিক্রি করবেন। একবার বিক্রি শেষ হলে আবার কাস্টমারের কাছে নিয়ে যাবেন। আবার শেষ হলে আবার নিয়ে যাবেন। তার মানে এই কনসেপ্টের মেইন কথা হচ্ছে আমি মার্কেটে যা বিক্রি করি বা বিক্রি করতে চাই, সেটা বিক্রি করি কাস্টমারকে স্যাটিসফাই করার মধ্যে দিয়ে। কাস্টমারকে ইগনোর করে আমি বিক্রি করি না, কাস্টমারকে বাদ দিয়ে আমি বিক্রি করি না। কাস্টমার স্যাটিসফ্যাকশন এর মাধ্যমে আমার বিক্রিটা হয়। সো কাস্টম কোম্পানি প্রফিট করবে মার্কেটিং কনসেপ্ট ওয়াইজ, তবে সে প্রফিট হবে থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশন। এর মধ্যে এই কনসেপ্ট বা ওরিয়েন্টেশন গুলির মধ্যে সবচেয়ে লেটেস্ট যে ওরিয়েন্টেশন অথবা সবচেয়ে যে লেটেস্ট কনসেপ্টটা এসছে, সেটাকে আমরা বলি হচ্ছে হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট। আমাদের সিআর কে একটু বলে রাখি, আপনি এর মধ্যে সবার হচ্ছে জি স্ক্রিনশটটা একটু স্যার, নিয়ে নিচ্ছি। ওকে ফাইন। দেখেন এই কনসেপ্ট গুলির মধ্যে একেবারে লেটেস্ট কনসেপ্ট কে আমরা বলি মার্কেটিং হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট। এই হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট অথবা হলিস্টিক মার্কেটিং এই ওরিয়েন্টেশনই ৪ টা ডাইমেনশন নিয়ে আমরা কাজ করি। মানে আগের কনসেপ্ট গুলি একটু আইসোলেটেড ছিল। প্রোডাকশন বলেন, প্রোডাক্ট বলেন, সেলিং বলেন, অথবা হচ্ছে ফাইনালি মার্কেটিং কনসেপ্টেও হচ্ছে আমরা বলছি যে অনেক কিছুকে একসাথে ইন্টিগ্রেট করা হয়নি। বাট হলিস্টিক মানে সবকিছু একসাথে কম্বাইনলি যখন আপনি কনসিডারেশন এ নিচ্ছেন, তখন সেটাকে আমরা হলিস্টিক মার্কেটিং ওরিয়েন্টেশন বা কনসেপ্ট বলছি। এই হলিস্টিক মার্কেটিং ওরিয়েন্টেশন এ দেখেন ৪ টা ডিফারেন্ট বক্স কিন্তু এখানে আছে। সবগুলাকে মিলিয়ে কিন্তু মার্কেটিং কনসেপ্ট বলা হচ্ছে বা হচ্ছে হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট বলা হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে ইন্টারনাল মার্কেটিং, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেটেড মার্কেটিং, আরেকটা হচ্ছে পারফরম্যান্স মার্কেটিং, আরেকটা হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং। তার মানে holistic marketing concept is a combination of international marketing and integrated marketing, performance marketing and relationship marketing. Internal marketing মানে কি? Internal marketing বলা হচ্ছে যে আপনার internal employee, staff বা ওয়ার্কার যারা আছে তাদের জন্য মার্কেটিং প্রয়োজন। তাদের স্যাটিসফ্যাকশন আপনাকে চিন্তা করতে হবে। শুধু এক্সটার্নাল মার্কেটিং এর কথা আপনি চিন্তা করবেন, কাস্টমারদের কথা চিন্তা করবেন, তাদেরকে কিভাবে স্যাটিসফাই করা যায় সেটা চিন্তা করবেন। এটা হলে হবে না। বরঞ্চ আপনার ডিফারেন্ট ডিপার্টমেন্ট, ডিফারেন্ট ইউনিটে যেসব লোকজন কাজ করছে, আপনার এমপ্লয়ি, স্টাফ, তারা যদি স্যাটিসফাইড না হয়, ধরেই নেয়া হয় তারা কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারবে না। এখন আমার মনে করেন কাস্টমার সার্ভিসে যে আছে সে গত ৩ মাসের সেলারি পায় না। তার ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে, ইস্যু আছে। সেগুলো যদি আপনি ঠিক না করেন, সেগুলোর ব্যাপারে যদি আপনি কেয়ারফুল না হন, আপনার কাস্টমারের ইনসেনটিভ যদি আপনি ঠিকমতো না দেন, সেলারি যদি ঠিকমতো না দেন, তার মেন্টাল স্টেট যদি না দেখেন, তার অকুপেশনাল হেলথ এন্ড কন্ডিশন যদি আপনি না দেখেন, তাহলে তো সে আপনি ইন্টারনাল মার্কেটিং এ গেলেন না, শুধু এক্সটার্নাল মার্কেটিং এ গেলেন। ইন্টারনাল এমপ্লয়ি স্টাফদের স্যাটিসফ্যাকশন নিয়ে আপনি চিন্তা করলেন না। অবস্থা যদি এরকম হয়, তাহলে বলা হচ্ছে যে আপনি আসলে এক্সটার্নাল মার্কেটিং এও সাকসেসফুল হতে পারবেন না। সেজন্য বলা হয় এক্সটার্নাল মার্কেটিং এ যদি সাকসেসফুল আপনি হতে চান অথবা সাকসেস পেতে চান, তাহলে প্রথমত হচ্ছে আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট, আদার ডিপার্টমেন্টের ইন্টারনাল যত লোকজন আছে তাদেরকে আপনাকে স্যাটিসফাই করতে হবে। তাদের প্রবলেম বুঝতে হবে। তাদের প্রবলেম সলভ করতে হবে। তাদের ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফ ব্যালেন্স করতে হবে। গেল ইন্টারনাল মার্কেটিং, আপনি ইন্টারনাল মার্কেটিং করলেন, আপনার এমপ্লয়ি স্টাফদেরকে স্যাটিসফাই করলেন। এরপর আসবে হচ্ছে ইন্টিগ্রেটেড মার্কেটিং। ইন্টিগ্রেটেড মার্কেটিং আগে যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন সবকিছু আইসোলেটেড থাকতো। প্রোডাক্ট অথবা সার্ভিসের সাথে আপনার ডিস্ট্রিবিউশন বা চ্যানেলের কোনো সম্পর্ক ছিল না। প্রাইসের কোনো সম্পর্ক ছিল না। কমিউনিকেশন বা প্রমোশনের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এখন বলা হচ্ছে এগুলা কোনটাই আইসোলেটেড নয়। এগুলোকে ইন্টিগ্রেটেড ফর্মে চিন্তা করতে হবে। ইন্টিগ্রেটেড মার্কেটিং একটার সাথে কোঅর্ডিনেশন থাকবে, কোলাবোরেশন থাকবে। আপনি যখন প্রোডাক্ট তাহলে কাস্টমাররা কনফিউজড হবে, আপনি কাস্টমার লুজ করবেন, মার্কেটে আপনি রং ইনফরমেশন দিবেন। এড এ যা দেখাচ্ছেন বাস্তবে সেটা দেখবেন যে
হচ্ছে না। সেইজন্য বলা হচ্ছে ইন্টিগ্রেশনটা খুব ইম্পোর্টেন্ট। যে প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন এইটার জন্য যারা রেসপন্সিবল, ইভেন মার্কেটিং ডিপার্টমেন্টের যে লোকজনগুলি রেসপন্সিবল তাদের সবাইকে ইন্টিগ্রেটেড ফর্মে চিন্তা করতে হবে, কোলাবোরেটিভলি কাজ করতে হবে, কোঅপারেশনের মাধ্যমে কাজ করতে হবে। আইসোলেটেডলি কাজ করলে কিন্তু সেক্ষেত্রে চলবে না। তো এরপর আমরা বলছি পারফরম্যান্স মার্কেটিং, সেটা কি জিনিস? পারফরম্যান্স মার্কেটিং এর ক্ষেত্রে আমরা বলছি যে আপনার একটা সময় ছিল যেমন মার্কেটিং ম্যানেজার যখন আপনি নিয়োগ করতেন, সে মার্কেটিং ম্যানেজার নিয়োগ করলে আপনার কাজ শেষ। কিন্তু এখন বলা হচ্ছে এখন আর সেটা করলে হবে না। যে শুধুমাত্র মার্কেটিং ম্যানেজার নিয়োগ করলে হবে না। অথবা সেলস পিপল বা সেলস ম্যানেজার বা সেলস টিমে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করে দিলে হবে না। এখন যারাই হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করবে তাদেরকে রেসপন্সিবল হতে হবে, তাদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে। আপনি পারফর্ম করেই আপনাকে টিকে থাকতে হবে। যদি আপনার পারফরম্যান্স না থাকে, অ্যাকাউন্টেবিলিটি যদি দেখাতে না পারেন, রেসপন্সিবিলিটি যদি আপনি ঠিকমতো পালন করতে না পারেন, তাহলে কেউই সে যেই হোক না কেন, সিইও হোক, ম্যানেজার হোক, যত প্রভাবশালী হোক না কেন সে কিন্তু ওই প্রতিষ্ঠানে টিকে থাকবে না। তার মানে পারফরম্যান্স মার্কেটিং ওয়াইজ আমরা বলছি যে একটা কোম্পানিতে আপনাকে পারফর্ম করেই কিন্তু টিকে থাকতে হবে। সেলস রেভিনিউ আপনি যেটা পাবেন, ব্র্যান্ড ব্র্যান্ড অ্যান্ড কাস্টমার ইকুইটি অথবা এথিক্স বা এনভায়রনমেন্ট, লিগ্যাল, সোশ্যাল যেকোনো আসপেক্ট এ যেকোনো এরিয়াতে আপনাকে পারফর্ম করেই মার্কেট টিকে থাকতে হবে। আপনার পারফরম্যান্স যদি বেটার না হয়, আপনি যদি পুয়ার পারফর্ম করেন, আপনি সেলস ম্যানেজার যদি রেভিনিউ না নিয়ে আসতে পারে, মার্কেটিং ম্যানেজার যদি মার্কেটিং ব্র্যান্ড ভ্যালু বাড়াতে না পারে, কাস্টমার ইকুইটি বাড়াতে না পারে, এথিক্স এ যদি প্রবলেম করে, এনভায়রনমেন্টাল ইস্যুস গুলি যদি ইগনোর করে যায়, লিগ্যাল ইস্যুস গুলির সাথে যদি কমপ্লাই না করে, সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি পালন না করতে পারে, তাহলে বুঝতে হবে যে আপনি আপনার কাজটা ঠিকমতো করছেন না। তার মানে একটা সময় মার্কেটিং ম্যানেজার হিসেবে যোগ হলে আপনি একটা ফিক্সড স্যালারি পেতেন। আর হচ্ছে আপনি যতটুকুই পারফর্ম করেন আপনার জব যেত না, আপনি অ্যাকাউন্টেবল হতেন না। এখন বলছি যে দেখবেন যে কোনো মার্কেটিং এ কাজ করতে গেলে ফিক্স স্যালারি একেবারে বেসিক বা মিনিমাম কোনো জায়গায় বলা হয় স্যালারি নাই। তুমি সেল করবা, সেল করে তুমি সেটার একটা পার্সেন্টেজ তুমি পাবা, সেটাই তোমার স্যালারি। তার মানে পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপর, আপনার পারফরম্যান্স এর উপর। আপনি যদি বেটার পারফর্ম করতে পারেন তখন আপনি হচ্ছে টিকে থাকতে পারবেন। আর আপনার পারফরম্যান্স যদি পুয়ার হয় তাহলে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না মার্কেটে। তার মানে মার্কেটে টিকে থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করছে কিসের উপর? সেটা ডিপেন্ড করছে আপনার পারফরম্যান্স এর উপর। ভালো পারফরম্যান্স দেখাতে পারলে আপনি ওই কোম্পানিতে থাকবেন। পারফরম্যান্স দেখাতে না পারলে আপনি থাকবেন না। তার মানে সবকিছু পারফরম্যান্স বেসড হয়েছে। এরপর লাস্টেরটা বলছি, লাস্টের যে উইং সেটা হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং। আমরা বলছি যে রিলেশনশিপ তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। আপনার যদি রিলেশনশিপ না থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি কোনোভাবেই হচ্ছে মার্কেটিং কনসেপ্টের মধ্যে নেই। আপনি আদৌ মার্কেটিং ওরিয়েন্টেড কিনা সেটা ডিপেন্ড করবে প্রত্যেকটা পক্ষ, যত স্টেক হোল্ডারদের সাথে আপনার রিলেশন, তাদের সাথে কি আপনি আই মিন সবার সাথে রিলেশনশিপ মেনটেন করছেন কিনা, কাস্টমারদের সাথে যেরকম রিলেশনশিপ মেনটেন করতে হবে, এমপ্লয়ি যারা আছে তাদের সাথে রিলেশনশিপ মেনটেন করতে হবে, আপনার হোলসেলার, রিটেলার অথবা হচ্ছে সাপ্লায়ার তাদের সাথে রিলেশনশিপ মেনটেন করতে হবে। ফাইন্যান্সিয়াল সার্ভিস যাদের কাছ থেকে নেন তাদের সাথে রিলেশনশিপ মেনটেন করতে হবে। ট্রেড মেম্বার যারা আছে তাদের সাথে রিলেশনশিপ মেনটেন করতে হবে। আমি সব পক্ষের সাথে কিন্তু রিলেশনশিপ রাখতে হবে। রিলেশনশিপের বাইরে গিয়ে আপনি আসলে থাকতে পারবেন না, অথবা উইদাউট রিলেশনশিপ যদি আপনি মনে করেন কোনো কিছু কন্টিনিউ করবেন সেটাও সম্ভব নয়। তার মানে হলিস্টিক মার্কেটিং কনসেপ্টের মেইন কথাই হচ্ছে এই ৪ টা কম্বিনেশন লাগবে। ফাইনালটা আমরা বলছি রিলেশনশিপ মার্কেটিং, রিলেশনশিপে আপনাকে থাকতে হবে। আমি জানি না আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা, তাহলে ছোট্ট একটা স্টোরি বলি কেন রিলেশনশিপটা ইম্পোর্টেন্ট। ধরেন যেকোনো একটা মার্কেটিং এর পজিশনের জন্য, মার্কেটিং এক্সিকিউটিভ এর জন্য একটা ইন্টারভিউ হচ্ছে যে চাকরির জন্য। মার্কেটিং এক্সিকিউটিভ অথবা মার্কেটিং ম্যানেজার নেয়া হবে। সেই ইন্টারভিউ বোর্ডে একটাই প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে পার্সোনাল প্রশ্ন। এবং যেই ইন্টারভিউ বোর্ডে ঢুকছে মার্কেটিং এর ওই পজিশনের জন্য, তাকে বলা হচ্ছে পার্সোনাল লাইফ এ আপনার কোনো অ্যাফেয়ার আছে কিনা? তখন অনেকেই মনে করেন বা মনে করতেছে, ছি, ছি এটা কেমন কথা, থাকলেও কি এটা বলা যাবে? বলছে, "না, না আমার কোনো অ্যাফেয়ার নাই। আমি কোনো অ্যাফেয়ার এর মধ্যে নাই বা রিলেশন এর মধ্যে নাই।" তাহলে বলছে, "ইউ মে গো নাও।" তার মানে তুমি যেতে পারো। বাইরে যারা মনে করে ইন্টারভিউ বোর্ডে ঢোকার জন্য অপেক্ষা করছে তারা জিজ্ঞেস করে না বের হওয়ার পরে যে কি জিজ্ঞেস করেছে। তো বোর্ড থেকে বের হয়ে বলতেছে আমাকে একটাই প্রশ্ন করছে, আমার কোনো অ্যাফেয়ার আছে কিনা? আমি বলছি না নাই। কিন্তু সাথে আমাকে বের করে দিছে। তো বাইরে যারা আছে তারা তো চালাক। তারা ভিতরে গিয়ে বলল যে জিজ্ঞেস করলো সেম প্রশ্ন, আপনার কোনো অ্যাফেয়ার আছে কিনা? বলল জি আছে।
থাকার পরে বলল যে, "2nd প্রশ্ন, আপনি ১ম প্রশ্ন পার করে গেলেন। 2nd প্রশ্ন জিজ্ঞেস করছে যে, "এটা আপনার কততম অ্যাফেয়ার?" তখন সে আবার চিন্তা করল যে, "ছি, কততম অ্যাফেয়ার মানে হচ্ছে আমি কমিটেড না।" সে বলল, "আমি একটাই অ্যাফেয়ার এর মধ্যে আছি। একজনকে ধরেছি, একজনকে নিয়ে আছি, একজনকে নিয়ে থাকবো।" তারপর বলল, "ইউ মে গো নাও।" তার মানে আবার কি হলো? আবার বের করে দিল কেন? তারপর যারা বাইরে আছে তারা বলল যে আবার জিজ্ঞেস করলো, "ভাই কি প্রশ্ন?" জিজ্ঞেস করলো। বলল যে, "অ্যাফেয়ার আছে কিনা?" জিজ্ঞেস করলাম। বললাম, আছে।" "কততম অ্যাফেয়ার?" সেটাও বললাম, "এটা হচ্ছে ফার্স্ট, এটাই লাস্ট।" তখন আবার বের করে দিল। বাইরেরা বলল যে, "না, একটা বললে হবে না, সংখ্যা বাড়ায় বলতে হবে।" তারপর ঢোকার পরে অ্যাফেয়ার আছে কিনা? আছে। কততম? কেউ বলল ২, কেউ বলল ৩, কেউ বলল ৪। ফাইনালি ঐদিন যাকে নেয়া হলো সে ১৭ নাম্বার রিলেশনশিপে আছে, নাম্বার 17। সে ঐদিনে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের মধ্যে বেস্ট এবং তাকে রিক্রুট করা হলো। সো রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে বলা হলো যে, তোমার মেইন কোয়ালিফিকেশন যে জন্য তোমাকে আমরা নিয়োগ করলাম সেটা হচ্ছে ইউ নো হাউ টু ক্রিয়েট রিলেশনস বাট ইউ হ্যাভ এ প্রবলেম। হোয়াট ইজ ইউর প্রবলেম? ইউ ডোন্ট নো হাউ টু মেইনটেইন দ্যাট রিলেশন। একটা রিলেশন তৈরি করাটা তুমি মানুষকে কনভিন্স করতে পারো না হলে ১৭ নম্বর রিলেশনশিপে তুমি কি করে আসলা? তার মানে মার্কেটিং এর রিলেশনশিপ তৈরি করা এবং রিলেশনশিপ তৈরি করলে শুধু হবে না, মেইনটেইন করাটাও ইম্পোর্টেন্ট। কিন্তু তুমি তো কোনো রিলেশনই মেইনটেইন করতে পারো নাই। মেইনটেইন করতে পারো নাই বলে তুমি ১৭ নাম্বার রিলেশনশিপ এ আসলা। আমাদের কাজ হবে তোমাকে শুধু এখন একটা জিনিসই শেখানো, রিলেশন তৈরি করার পর সেই রিলেশন কিভাবে মেইনটেইন করা যায় আমরা তোমাকে সেটা শেখাবো। তো আমি হোলিস্টিক মার্কেটিং কনসেপ্ট কে এই রিলেশনশিপ মার্কেটিং বলা হচ্ছে। প্রত্যেকটা আপনি স্টেক হোল্ডার যারা কোম্পানির সাথে লিঙ্কড সবার সাথে রিলেশনশিপ তৈরি করতে হবে এবং সেই রিলেশনশিপ মেইনটেইন করতে হবে। রিলেশনশিপ তৈরি করার পর আপনি ছেড়ে দিবেন। একবার রিলেশনশিপ তৈরি হওয়ার পরে আর তার সাথে কোন সম্পর্ক রাখবেন না। এমপ্লয়ি, পার্টনার, সাপ্লায়ার অথবা কাস্টমার বা কম্পিটিটর সেটা হবে না। বরঞ্চ লং রান এ আপনাকে হচ্ছে রিলেশনশিপ মেইনটেইন করতে হবে। এরপরে স্লাইড গুলোকে এই চ্যাপ্টারই এক্সপ্লেইন করেছে আমরা আর বলছি না। যেহেতু এখানে বলেছে দেখেন, এখানে বলেছে রিলেশনশিপ মার্কেটিং কাস্টমারদের সাথে রিলেশনশিপ দরকার হবে। এমপ্লয়িজদের সাথে দরকার হবে। ফাইন্যান্স রিলেটেড যারা আছে তাদের সাথে দরকার হবে। অন্যান্য যত পার্টনার আছে সবার সাথে রিলেশনশিপ তৈরি হবে। ইন্টিগ্রেটেড আমরা বলছি যে ক্রিয়েট, কমিউনিকেট, ডেলিভার এগুলো সবকিছুর মধ্যে একটা হচ্ছে ইন্টিগ্রেশন থাকতে হবে। দ্যা হোল ইজ গ্রেটার দ্যান দ্যা সাম অফ ইটস পার্টস। আলাদা করে পার্ট যদি করা হয় তাহলে ইমপ্যাক্ট যতটা পড়বে তার থেকে সবাই মিলে যদি একসাথে করা হয় সেটার ইমপ্যাক্ট অনেক বেশি। সেজন্য বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ফর্মে চিন্তা করতে হবে। তারপর ইন্টারনাল মার্কেটিং আমি বলেছি আমার ইন্টারনাল যারা আছে তাদের হায়ার করা, ট্রেনিং দেয়া, মোটিভেট করা এমপ্লয়িদের দায়িত্ব আমার। আমার এমপ্লয়িরা যদি মোটিভেটেড না হয় তারা এক্সটার্নাল মার্কেটিং এ ভালো করবে না। পারফরম্যান্স মার্কেটিং আমরা যেমন বলেছি সবাইকে পারফর্ম করে টিকে থাকতে হবে। ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স দেখাতে হবে, এনভায়রনমেন্টাল পারফরম্যান্স দেখাতে হবে, সোশ্যাল পারফরম্যান্স দেখাতে হবে। ফাইন্যান্সিয়ালি যেকোনো ট্রান্সেকশন এর জন্য আপনি অ্যাকাউন্টেবল হবেন। এনভায়রনমেন্টের উপর পজিটিভ ইমপ্যাক্ট আপনাকে রাখতে হবে। এনভায়রনমেন্টের উপর যদি নেগেটিভ ইমপ্যাক্ট থাকে তাহলে সেটার জন্য আপনি অ্যাকাউন্টেবল হবেন। সোসাইটিতে ভালো একটা ইমপ্যাক্ট আপনাকে ফেলতে হবে। এরপর আমরা বলছি মার্কেটিং মিক্স এলিমেন্টস বারবারই আসবে। যদি প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে 4P আর সার্ভিস হলে 7P হয়। প্রোডাক্ট যদি হয় 4P মানে হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন ৪ টা। প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের ডিফারেন্ট জিনিস বলা আছে যেমন ফিচারস, কোয়ালিটি, ডিজাইন, ব্র্যান্ড, প্যাকেজিং, সাইজ, সার্ভিস, রিটার্নস এগুলি। প্রাইসের মধ্যে বলা আছে দেখেন লিস্ট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, অ্যালাউন্স প্রাইস, পেমেন্ট পিরিয়ড, ক্রেডিট টার্মস এগুলো প্রাইস রিলেটেড ইনফরমেশন। প্রমোশনের মধ্যে সেলস, প্রমোশন, অ্যাডভার্টাইজিং, সেলস ফোর্স, পাবলিক রিলেশন, ডিরেক্ট মার্কেটিং। প্লেস এর মধ্যে যে কিভাবে আপনি ডিস্ট্রিবিউট করবেন, ইন্টারমিডিয়ারিজ, হোলসেলার, রিটেলারদের মাধ্যমে সেক্ষেত্রে ইনভেন্টরি থাকবে, ট্রান্সপোর্ট থাকবে, লোকেশন থাকবে, চ্যানেল থাকবে, কভারেজ বিভিন্ন জিনিস। মেইন যেটা হচ্ছে মার্কেটিং মিক্স এলিমেন্টস প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে ৪ টা। প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। আর যদি এটা সার্ভিসেস মার্কেটিং হয় সেক্ষেত্রে 4P এর পরিবর্তে হয়ে যায় 7P, যেক্ষেত্রে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন এর সাথে যোগ হয় পিপল, প্রসেসেস আর হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। এটা মনে রাখতে হবে। এটা সবাই জানে। মার্কেটিং যারা পড়ে আর কিছু না জানলেও অন্তত 4P কাকে বলে জানে। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আর 7P কাকে বলে? সার্ভিসেস মার্কেটিং হলে হচ্ছে ধরেন ইউনিভার্সিটি সার্ভিস দিচ্ছে, হসপিটাল সার্ভিস দেয়, ইঞ্জিনিয়ারের সার্ভিস দেয়, লয়ারের সার্ভিস দেয়। সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে আপনি 7P বলেন। এই 4P এর সাথে আরো ৩ টা P যোগ হয়। এর মধ্যে একটা হচ্ছে পিপল, আরেকটা হচ্ছে প্রসেসেস, আরেকটা হলো আপনার ফিজিক্যাল এভিডেন্স যেগুলি আমরা পরবর্তীতে আপনাদেরকে এক্সপ্লেইন করব। কিন্তু মডার্ন মার্কেটিং এর ক্ষেত্রে এসে বলা হচ্ছে এখন ওই যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন থেকে সরে গিয়ে মডার্ন মার্কেটিং ম্যানেজমেন্টে 4P কে অনেকটা এভাবে বলা হচ্ছে
পিপল, প্রসেসেস, প্রোগ্রামস অ্যান্ড পারফরম্যান্স। জাস্ট একটু জেনে রাখেন যে পিপল আগে যেখানে প্রোডাক্ট ছিল, প্রাইস ছিল, প্লেস ছিল, প্রমোশন ছিল সেটার পরিবর্তে এখন নতুন ৪ টা কেন বলা হচ্ছে? একটা বলা হচ্ছে পিপল, তারপর বলা হচ্ছে প্রসেসেস, তারপর বলা হচ্ছে প্রোগ্রামস, তারপর বলা হচ্ছে পারফরম্যান্স। নতুন পি যোগ হয়েছে তার মানে এটাও আপনারা মনে রাখতে পারেন। এরপর আমরা বলছি মার্কেটিং ম্যানেজমেন্ট টাস্ক। আপনি যখন মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করবেন আসলে আপনার কাজগুলি কি হবে? কি কাজ আপনাকে করতে হবে? এর মধ্যে একটা কাজ আমরা ডেভেলপিং মার্কেট স্ট্র্যাটেজিস অ্যান্ড প্ল্যানস। আপনাকে মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনার মার্কেট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, মার্কেটিং প্ল্যান আপনাকে তৈরি করতে হবে। একজন মার্কেটিং ম্যানেজার হিসেবে মার্কেটের ইনসাইটস আপনাকে ক্যাপচার করতে হবে। একটা মার্কেটে কি হচ্ছে, কি ঘটছে, কাস্টমাররা কি চাচ্ছে, কাস্টমারদের প্রোফাইল আপনাকে জানতে হবে। মার্কেটে যেকোনো চেঞ্জ আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ট্রেস করতে হবে। দেন হচ্ছে কানেক্টিং উইথ কাস্টমার। ডিফারেন্ট কাস্টমারের সাথে আপনাকে কানেক্ট করতে হবে। কাস্টমারদেরকে নতুন কাস্টমারকে কাস্টমার বানাতে হবে। পটেনশিয়াল কাস্টমার খুঁজে বের করতে হবে। এটাও আপনার কাজের মধ্যে পড়ে। বিল্ডিং এ স্ট্রং ব্র্যান্ড। আপনার মার্কেটে যে আপনার কোম্পানির যে ব্র্যান্ড গুলি আছে সেগুলোকে স্ট্রং ব্র্যান্ড হিসেবে মার্কেটে এস্টাবলিশ করতে হবে। ব্র্যান্ড যদি আপনি যদি কোনো ইমপ্যাক্ট ফেলতে না পারেন ব্র্যান্ড গুলোর প্রতি তাহলে মানুষ তো ওই ব্র্যান্ড প্রতি আকৃষ্ট হবে না। ওই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবে না। সেইজন্য বলা হচ্ছে যে আপনাদেরকে এইজন্য আপনাকে ব্র্যান্ডকে আরো স্ট্রং ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করাটা জরুরি। সো এই ৪ টা ফাংশনস এর পাশাপাশি অথবা রোল এর টাস্ক এর পাশাপাশি আরো রোল আছে দেখেন। মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে। সে ভ্যালু কাস্টমারদের সাথে কমিউনিকেট করতে হবে। সেটা ডেলিভারি দিতে হবে যেভাবে কমিউনিকেট করবেন বা প্রমিস করবেন এবং আপনাকে একটা কোম্পানির লং টার্ম গ্রোথ ও কিন্তু এনশিওর করতে হবে। তাহলে মার্কেটিং ম্যানেজার হিসেবে যখন আপনি রোল প্লে করবেন, যদি আপনারা করে থাকেন তাহলে প্রথমত আমরা কি বলছি? আপনাকে একটা কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আপনাকে একটা কোম্পানির প্ল্যান দিতে হবে। আপনাকে একটা মার্কেট সম্পর্কে ডিটেইল আন্ডারস্ট্যান্ডিং আপনার জানতে হবে। ডিটেইল ইনসাইটস আপনার মধ্যে থাকতে হবে। কাস্টমারদের সাথে আপনাকে কানেক্ট করতে হবে। ব্র্যান্ড গুলিকে মার্কেটে এস্টাবলিশ ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে হবে। আপনাকে কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করতে হবে। সেই ভ্যালু ডেলিভারি দিতে হবে। আপনার যে নতুন কিছু তৈরি করেছেন সেটা তাদের সাথে কমিউনিকেট করতে হবে। এবং একটা কোম্পানির লং টার্ম গ্রোথ ও কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। যাতে করে কোম্পানি লং টার্ম এ গ্রোথ এনশিওর হয় সেটা আপনাকে দেখতে হবে। আমরা আমাদের চ্যাপ্টার শেষ হলো। আমরা নতুন চ্যাপ্টার আজকে শুরু করব না। একটু কুইকলি আমরা গিয়েছি শেষ করার জন্য। এর মধ্যে আপনারা মাথায় রেখেন হচ্ছে যে জিনিসগুলি মার্কেটিং আবার আমরা যদি একটু ক্লোজ করি এখন। মার্কেটিং ম্যানেজমেন্ট টাস্ক এর মধ্যে এই টাস্ক গুলি আমরা বললাম যে ৮ টা টাস্ক এর কথা বললাম। পরীক্ষায় আসলে আশা করি লিখতে পারবেন। মডার্ন মার্কেটিং ম্যানেজমেন্টে 4 পি চেঞ্জ হয়ে আমরা বলছি যে এই ৪ টা থেকে প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন থেকে সরে গিয়ে এখন বলতেছে অনেকে পিপল, প্রসেসেস, প্রোগ্রামস অ্যান্ড পারফরম্যান্স। তবে আবার বলে রাখি যদি সার্ভিসেস মার্কেটিং এর সাথে আপনি ইনভলভ থাকেন তখন বলা হচ্ছে এই 4 পি এর সাথে আরো ৩ টা পি যোগ হবে। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন এর সাথে যোগ হবে পিপল, প্রসেসেস অ্যান্ড ফিজিক্যাল এভিডেন্স। যেটার আবার দুটো এখানে মডার্ন মার্কেটিং এর প্রথম দুটো পিপল অ্যান্ড প্রসেসেস। শুধু এখানে ফিজিক্যাল এভিডেন্স টাকে নেয়া হয়নি সার্ভিসেস মার্কেটিং এর বরং এর পরিবর্তে বলা হয়েছে প্রোগ্রামস এবং পারফরম্যান্স দুটো এখানে দেখানো হয়েছে। আর বাকি জিনিসগুলি তো হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট আমরা বললাম। ইন্টারনাল মার্কেটিং, ইন্টিগ্রেটেড মার্কেটিং, পারফরম্যান্স মার্কেটিং এবং রিলেশনশিপ মার্কেটিং দিয়ে এর আগে আমরা ডিফারেন্ট কনসেপ্ট ৪ টা কনসেপ্টের কথা বললাম। প্রোডাকশন কনসেপ্ট যেটা মেইন কথা হচ্ছে মোর প্রোডাকশন মিনস মোর সেলস। তারপর আমরা বললাম প্রোডাক্ট কনসেপ্টের কথা যেক্ষেত্রে আমরা বললাম মার্কেটে যেকোনো কিছু আপনি দিলেই বিক্রি হবে না। শুধু কোয়ালিটি প্রোডাক্ট হলে বিক্রি হবে। তারপর আমরা বলছি কোম্পানি সেলিং যদি ওরিয়েন্টেশন থাকে তাহলে কোম্পানি মনে করে প্রোডাক্ট কেমন সেটা ইম্পোর্টেন্ট নয়। সেলসম্যানরা কেমন সেটা ইম্পোর্টেন্ট। সেলসম্যানরা প্রপার ইনিশিয়েটিভ নিলে পৃথিবীর যেকোনো জিনিসই বিক্রি করে দেয়া সম্ভব। আর এরপর আমরা বলেছি মার্কেটিং কনসেপ্ট যে ক্ষেত্রে আমরা বলছি না আপনি যা চাইবেন তা মার্কেটে বিক্রি করে ফেলা যাবে না। মার্কেটে ওইটাই শুধু বিক্রি করা সম্ভব যেটা হচ্ছে কাস্টমারদেরকে স্যাটিসফাই করে সেটা। এইজন্য কাস্টমারদের নিড, ওয়ান্ট আপনাকে জানতে হবে। সে অনুযায়ী আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস প্রডিউস করে মার্কেটে অফার করতে হবে। তাহলে কাস্টমাররা স্যাটিসফাইড হবে এবং আপনি প্রফিট করবেন। কারণ মার্কেটিং কনসেপ্টের মেইন কথা হচ্ছে কোম্পানি প্রফিট করবে বাট উইথ কাস্টমার স্যাটিসফ্যাকশন।
কাস্টমার স্যাটিসফ্যাকশন এর মধ্যে দিয়ে কোম্পানি প্রফিট করবে। এর আগে এটা আমাদের জন্য দরকার নাই। যে আমরা বলছি যে চেঞ্জিং চ্যানেলস দুটো বিশেষ চেঞ্জ আমরা দেখতে পাই। একটাকে আমরা বললাম রিটেইলার এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল। তারা সিদ্ধান্ত নেয় কোন কোম্পানির প্রোডাক্ট তাদের রিটেইল শপে রাখবে অথবা কোনটা রাখবে না। আর ডিসইন্টারমিডিয়েশন ইন্টারমিডিয়ারিজ তৈরি করার পরিবর্তে ইন্টারমিডিয়ারিজদের সংখ্যা কমানো হয়েছে। ডিসইন্টারমিডিয়েশন হয়েছে। এই মাঝখান থেকে ইন্টারমিডিয়ারিজরা উঠে গেছে বা অনেক ইন্টারমিডিয়ারিজ কমে গেছে। তার আগে আমরা বললাম কোম্পানি ক্যাপাবিলিটিস, কোম্পানি এখন ইন্টারনেট ইউজ করছে। যেকোনো ইনফরমেশন ইজিলি পাচ্ছে। কোম্পানি হচ্ছে কাস্টমারদের ইনফরমেশন এবং হচ্ছে মার্কেট ইনফরমেশন, প্রসপেক্টিভ কম্পিটিটরদের সব ইনফরমেশন এখন ইন্টারনেটের মাধ্যমে কালেক্ট করতে পারছে। কোম্পানি খুব কুইকলি এবং এফিশিয়েন্টলি সোশ্যাল মিডিয়া ফলো করতে পারছে। মোবাইল মার্কেটিং ইউজ করে মার্কেটিং এর মাধ্যমে প্রমোট করতে মোবাইলের মাধ্যমে প্রমোট করতে পারছে, টার্গেট করে অ্যাড দিতে পারছে, কুপন ইনফরমেশন এগুলি সবই অনলাইনে করতে পারছে। কোম্পানি পার্সেলিং, রিক্রুটিং, ট্রেনিং, ইন্টারনাল এক্সটার্নাল কমিউনিকেশন সবকিছু আগের থেকে ইজি হয়ে গেছে। কোম্পানি অনেক বেশি কস্ট এফিশিয়েন্ট হতে পারছে। এর পাশাপাশি কাস্টমারদের ক্যাপাবিলিটিস আমরা বললাম, কাস্টমার বা কনজিউমারদের নতুন, নতুন ক্যাপাবিলিটিস তৈরি হয়েছে। তারা ইন্টারনেটের মাধ্যমে সব প্রোডাক্ট সার্ভিস ইনফরমেশন পেয়ে যাচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে কিনতে পারছে। এবং ইন্টারনেট ইউজ করে মোবাইল ডিভাইস বা বিভিন্ন ডিভাইসে তারা ইনফরমেশন সার্চ করতে পারে, কোম্পানির সাথে কমিউনিকেট করতে পারে এবং হাঁটতে, হাঁটতে, চলতে, চলতে, ফিরতে, ফিরতে তারা যেকোনো জিনিস কিনে ফেলতে পারে। সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কাস্টমাররা তাদের ওপিনিয়ন বা ভিউজ শেয়ার করতে পারছে। সেটার দ্বারা অন্যরা উপকৃত হচ্ছে। ভালো হলে ভালো জানতে পারছে। কোনো প্রোডাক্ট সার্ভিস খারাপ হলে সেটারও খারাপ বা নেগেটিভ রিভিউ দিচ্ছে। এবং একই সময় বলছি যে এখন কনজিউমাররা অনেক বেশি অ্যাক্টিভ। তারা কোম্পানির সাথে সরাসরি ইন্টারেক্ট করতে পারে এবং তারা সিদ্ধান্ত নিতে পারে কোন হচ্ছে মার্কেটিং ক্যাম্পেইন অথবা প্রমোশনাল ক্যাম্পেইনকে তারা একসেপ্ট করবে, কোনটাকে একসেপ্ট করবে না, যেটাকে তারা একসেপ্ট করবে না সেটা রিজেক্ট করার অ্যাবিলিটিও তাদের আছে। এর পূর্বে আমরা বললাম যে নিউ মার্কেটিং রিয়েলিটিস, কিছু নতুন মার্কেটিং রিয়েলিটিস তৈরি হয়েছে। নতুন, নতুন টেকনোলজি প্রতিনিয়ত আসছে। এটা ইটস এ গ্লোবাল ওয়ার্ল্ড। গ্লোবালাইজেশন ইমপ্যাক্ট আপনাকে বুঝতে হবে। আপনার মার্কেট সারা পৃথিবীতে থাকতে পারে, আপনার প্রোডাকশন সারা পৃথিবী জুড়ে হতে পারে। সেই জন্য ইন্টিগ্রেশন, কোঅর্ডিনেশন, কোঅপারেশনটা ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। গ্লোবাল ইমপ্যাক্টকে আপনি বাদ দিতে পারবেন না। যে কেউ বাংলাদেশে যেকোনো সময় আসতে পারে। আপনি পৃথিবীর যেকোনো জায়গায় গিয়ে অন্যদের সাথে কম্পিট করতে পারবেন। এর পাশাপাশি আমরা বললাম সোশ্যাল রেসপন্সিবিলিটি, আপনাকে সোশ্যালি রেসপন্সিবল হতে হবে। কোনোভাবে সোশ্যাল রেসপন্সিবিলিটি বাদ দেওয়ার সুযোগ নেই। আপনি যা ইনকাম করবেন সবই হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড আকারে দিয়ে দিবেন অথবা রিটেন আর্নিংস হিসেবে রাখবেন অথবা নিজের পকেটে রাখবেন, সেটার সুযোগ নেই। সোসাইটির জন্য আপনাকে কাজ করতে হবে। এই ছিল। এর আগে কয়েকটি কোর কনসেপ্ট আমরা নিয়ে কথা বললাম। তার আগে ডিসকাশন আপনাদের ছিল। এইটা আমরা একটু বেশি সময় নিলাম কারণ এটা আপনাদের ফাউন্ডেশন এর জন্য। তার মানে মার্কেটিং এর একটা বেসিক ফাউন্ডেশন যদিও আমরা ক্লাসে বলছি এবং এই অনলাইন ক্লাসের মাধ্যমে কারণে আমরা একটু বেশি এগোতে পেরেছি, এটা সত্য। খুব কুইকলি আমরা শেষ করতে পেরেছি। আরেকটা সেকশনের জন্য এটা আমার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। তাদের আবার ফিজিক্যাল ক্লাসরুমে হলে দেখা যাবে এত কুইকলি যাওয়া যায় না। যেটা আমরা অনলাইনে যেহেতু আপনাদের সাথে ইন্টারেকশন নেই, সেইজন্য খুব কুইকলি যেতে পেরেছি। সো 37 এই মুহূর্তে কানেক্টেড অলমোস্ট সবাই। কাছাকাছি লোকজন কানেক্টেড আছেন। একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। আমরা চ্যাপ্টার নাম্বার 2 হয়তো পরে ফিজিক্যাল ক্লাসরুমে যখন আপনাদের সাথে দেখা হবে তখন শুরু করব। আপাতত এতটুকু। এবং এই ১ম চ্যাপ্টারটা আপনার জন্য সত্যিকার অর্থে হচ্ছে একটা বেস। সে বেসটা আশা করি যে তৈরি হয়েছে। জি স্যার। জি, তাহলে আমরা আমার সিআর ২ জন আছেন। তাহলে আমরা আশা করি যে আ যদিও ওয়েদার খুব খারাপ। আমি আসলে সকালে হলেও আপনাদেরকে না করতাম। কারণ এখনো বৃষ্টি হচ্ছে কম বেশি বিভিন্ন জায়গায়। আমার এখান থেকেও আমি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং পানি আসলে নেমে যায়নি। যদিও আমাদেরকে বের হতে হবে কিন্তু বাসায় থাকা জরুরি। এ সময় বের না হওয়াটাই ওয়াইজ। সো আমরা তাহলে আজকের মতো শেষ করব। ইনশাআল্লাহ আবার ফিজিক্যাল ক্লাসরুমে দেখা হবে নেক্সট উইকে এবং তত সময়ের মধ্যে পরিবেশ ইমপ্রুভ হবে। নেক্সট উইকেরটা একটু বলে রাখি, কোন কারণে যদি আমি নেক্সট উইকে ক্লাস নিতে না পারি, যদি আমি আর্লি আপনাদেরকে জানাবো, মুশফিককে আমি জানিয়ে দিব। মুশফিক আপনাদেরকে জানাবে। হয়তো এরকম হতে পারে নেক্সট উইকে আমি যদি নিতে না পারি ফিজিক্যালি, নেক্সট উইকের ক্লাসটাও আমাকে হয়তো আমি যদি ঢাকার বাইরে থাকি আমরা ক্লাস মিস করতে চাই না এবং মেকআপ ক্লাস করাটা অনেক বেশি ডিফিকাল্ট। শুধুমাত্র আজকে তো আমি কোনোভাবে আসলে আ অনলাইনে আসতে চাইনি আপনারা দেখেছেন। কারণ আপনার ইউনিভার্সিটি এটাকে অ্যালাও করছিল না ১ম এ।
আর সোমবার দিন যেহেতু আমার নিজের একটা ঢাকার বাইরে থাকতে হতে পারে। যদি থাকি আমি আপনাদেরকে সেদিন হয়তো এই সকালবেলা ক্লাস হয়তো নেব না। হতে পারে যে এরকম সকালেও হতে পারে আবার হয়তো বিকেলেও হতে পারে। যেকোনো এক সময় আমি আপনাদের সাথে কথা বলে ক্লাস নিয়েও নিতে পারি। আপাতত এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। স্যার